ওকে, আপনারা সবাই কেমন আছেন? আমি ডাক্তার আসাদুজ্জামান নূর। আমি হ্যাপাটোবিলিয়ারি সার্জারি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি এনাম মেডিকেল কলেজে। তো আমি আপনাদের ইউজুয়ালি সার্জারি ফ্যাকাল্টির সবগুলো ক্লাস আমি নিয়ে থাকি, যেহেতু আমি এখন একটু বিজি। তো আমি আপনাদের সাথে এবার শুধু আপনাদের জিআইটি অ্যান্ড কোলোরেক্টাল সাবজেক্টটা নিয়ে আমি ডিসকাস করব। আপনারা জানেন আপনাদের যে এফসিপিএস এক্সামে এখন নতুন সিস্টেম এপিয়ার করছে, যেটা সিঙ্গেল বেসড কোশ্চেন টোটাল 25। আপনারা জানেন টোটাল 3টা পেপার। পেপার 1-এ অ্যানাটমি, পেপার 2-তে ফিজিওলজি অ্যান্ড বায়োস্ট্যাট, পেপার 3-তে প্যাথোলজি অ্যান্ড রিলেটেড সার্জারি, দ্যাট মিনস সার্জিক্যাল প্যাথোলজি। So I think as there are 25 single based question in part 1 exam, so there is some similarity between MRCS exam and FCPS exam. So I think আপনারা যেহেতু আপনাদের পরীক্ষার জন্য এখন ইম্পর্টেন্ট হচ্ছে সিঙ্গেল বেস কোশ্চেনগুলো আনসার করা, সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্যাররা এখন যে আমি যে আজকে আমার টপিকসটা হচ্ছে পেপার 3 রিলেটেড, আমি ওই বিষয়ে কথা বলবো। ইউজুয়ালি অ্যাবডোমেনের যে কোশ্চেনগুলো স্যাররা দেয় মোর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, মোর সার্জিক্যাল ওরিয়েন্টেড। দ্যাট মিনস সাপোজ একটা টোটাল গ্যাস্ট্রেক্টমি বা একটা লোয়ার পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমিতে কী কী আর্টারি কাটা যাবে, সার্জিক্যাল প্যাথোলজি আসতে পারে যে ব্লাডার ক্যান্সারের মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর কি, এরকম ধরনের কোশ্চেনগুলো থাকবে। সো আপনারা যদি সিঙ্গেল বেসগুলো ভালো করতে পারেন, যেহেতু এখন 50টার ভিতরে 25 কোশ্চেন হচ্ছে সিঙ্গেল বেস, দ্যাট মিনস আপনি সবগুলো যদি কারেক্ট করতে পারেন 50 নাম্বার আপনি পেয়ে যাবেন। আর যে 25 ট্রু ফলস থাকবে, এটা যদি আপনি মোটামুটি পড়েও পরীক্ষা দেন, বাকি 20 মার্কস ইজিলি আপনি ক্যারি করতে পারেন। সো এফসিপিএস পার্ট 1 এক্সামে মেইন এম থাকবে আপনাদের সিঙ্গেল বেসগুলো কারেক্ট করা। সেক্ষেত্রে আমি বলবো যে বেস্ট অপশন আপনাদের জন্য হবে ইএমআরসিএস কোশ্চেন ব্যাংকটা সলভ করা, যেখানে আপনার সাইমালটেনিয়াসলি আপনি এমআরসিএস এরও এক্সাম প্রিপারেশন হচ্ছে প্লাস এফসিপিএস এরও হচ্ছে। ইএমআরসিএস এর কোশ্চেন ব্যাংকে যে সার্জারি প্যাথোলজির একটা পার্ট আছে, ওখানেও দেখবেন অ্যানাটমির আলাদা আছে, ফিজিওলজি আলাদা আছে, প্যাথোলজি আছে, জেনারেল সার্জারি আলাদা আছে। তো আপনি ওখানে প্যাথোলজি আর সার্জারি অংশটুকু দেখতে পারেন পেপার 3-র জন্য। তাহলে আপনার সুবিধা কি, এক পড়াতে আপনার 2টা পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। তাহলে আপনার ব্রেনের উপর প্রেশার কম পড়বে এবং অ্যাজ ইউজুয়াল আমরা যে পড়ি যে বেরিলাভ আপনি পড়লেন, মুখস্থ করলেন, এই নলেজটা কিন্তু আপনার ওই যে দেখবেন যে ইমিডিয়েট 1 সপ্তাহ বা 1 মাস থাকবে, এরপর আপনি সব ভুলে যাবেন। সো আপনার পড়তে হবে মোর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, বুঝে পড়তে হবে। এই কারণে ইএমআরসিএস এর কোশ্চেন ব্যাংকটা যদি আপনারা সলভ করেন, তাহলে দেখবেন যে আপনার কাছে মনে হবে যে জিনিসটা অনেক প্র্যাকটিক্যাল এবং আপনার অনেক মনে থাকবে। সো এটাকে আপনি নিবেন লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে, নট জাস্ট ইউরসেলফ। বিকজ আপনি যদি এটা পড়ে আপনার কাছে মনে হয় যে আমি তো পারি না, তাহলে আপনি ডিপ্রেশনে চলে যাবেন। সো আপনি মনে রাখবেন যে আমি এখান থেকে শিখতেছি, ওটা লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে নেবেন, ওটা সবচেয়ে বেস্ট হয়। আপনারা এখন থেকে পড়া শুরু করেন, তাহলে আপনাদের সিঙ্গেল বেস সম্বন্ধে একটা ওভারঅল ধারণা হবে এবং বেলি ল্যাবের মেইন পয়েন্টগুলো, সাপোজ যে অ্যাবডোমেন বা কোলোরেক্টাল সার্জারি রিস্ক ফ্যাক্টর কি, সিস্টেমকের রিস্ক ফ্যাক্টর কি, এই রিলেটেড জিনিসগুলো আপনারা পড়তে থাকবেন। সার্জিক্যাল প্যাথোলজি, এখানে আপনাদের ডিটেলস ম্যানেজমেন্ট আসবে না, বাট সার্জিক্যাল প্যাথোলজি আসবে, টিউমার রিলেটেড কোশ্চেনগুলো থাকবে। সো আজকে আমাদের যে টপিকস জিআইটি অ্যান্ড কোলোরেক্টাল সার্জারি, এখান থেকে আপনারা বেশ কোশ্চেন পাবেন। সিঙ্গেল বেস থেকে অনেকগুলো কোশ্চেন থাকবে, কারণ সার্জারির মেইন প্যাথোলজি কিন্তু অ্যাবডোমেন রিলেটেড। দোজ হু আর এপিয়ার ইন জেনারেল সার্জারি, ম্যাক্সিমাম কোশ্চেন আপনাদের অ্যাবডোমেন থাকবে। সো আমি ইন মাই লেকচার আই এম কাভারিং দ্য সার্জিক্যাল প্যাথোলজি ফ্রম congenital anomaly, then what are the pathological condition and what are the surgical management. So দেখেন আপনাদের ফার্স্ট যে টপিকসটা, আই এম স্টার্টিং ফ্রম দ্য ওরাল ক্যাভিটি, যেটাকে বলি ক্লেপ অ্যান্ড ক্লেপ প্যালেট। দ্যাট মিনস এখান থেকে কিন্তু লাস্ট ইয়ারে আপনাদের কোয়েশ্চেন ছিল ট্রু ফলস, দ্য ক্লেপ লিপ প্যালেট। সো আপনারা দেখেন আমাদের যে ফেসের যে ডেভেলপমেন্ট 5টা প্রসেস থেকে ডেভেলপ করে। দ্যাট ইজ আপনারা জানেন ফ্রন্টোনেজাল প্রসেস, 2 maxillary process and 2 mandibular process. So by fusion of the 4 process আমাদের ফেসটা কিন্তু ডেভেলপ হয়। যেহেতু 4-5টা জিনিস এখানে ফিউশন হয়, সো এখানে যদি কারো ডিফেক্ট হয়, দ্যাটস লিডস টু ক্লেপ লিপ এন্ড প্যালেট। ওকে,
এবং দেখবেন এই ক্লেপ লিপ এবং প্যালেট একসাথে থাকতে পারে। দেখেন দিস ইজ এ পিকচার অফ ক্লেপ লিপ অ্যান্ড প্যালেট, যেটা কনজেনিটাল। দেখেন এটা ইউনিল্যাটারাল হইতে পারে এক পাশে, আর বাইল্যাটারাল হইতে পারে, অথবা মিডিয়ান হইতে পারে। অনেক সময় দেখবেন অনেক সময় বাচ্চাদের শুধু ক্লেপ লিপ থাকে, সাথে প্যালেট থাকে না, কিন্তু এই বাচ্চাটা দেখেন ক্লেপ লিপ প্যালেট দুটো একসাথে। তাহলে এই ধরনের বাচ্চাগুলো জন্মের পরে কি সমস্যা হয়? ইউজুয়ালি ডিউরিং ব্রেস্ট ফিডিং বাচ্চার মায়েরা বলবে যে তার শ্বাসকষ্ট হচ্ছে, এবং এটা যদি আপনি কারেকশন না করেন, ট্রিটমেন্ট না করেন, দেখবেন যে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে নেজাল ভয়েস হচ্ছে, নর্মাল ভয়েসটা হবে না। এই কারণে এটা কারেকশন করতে হবে। এবং এই ধরনের পেশেন্টগুলো ইউজুয়ালি রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসতে পারে। এটা আপনাদের পেডিয়াট্রিক সার্জারি রিলেটেড কোশ্চেনটা থাকতে পারে, যে নিউবর্ন বেবি, রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এবং there is a cleft lip, unilateral cleft lip আসতে পারে, what is the mechanism of formation of cleft lip? So এই রিলেটেড আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, যেটা প্রিভিয়াসলি ছিল cleft lip থেকে আপনাদের ট্রু ফলস এর কোশ্চেন, যে ফেসিয়াল কয়টা প্রমিনেন্স আছে, কোনটা থেকে কি ডেভেলপ হয়, এই রিলেটেড এটা আপনারা একটু পড়ে নেবেন। সো দেন মোস্ট কমন ওরাল প্যাথোলজি ইজ অ্যাপথাস আলসার। আপনারা জানেন অ্যাপথাস আলসার কম বেশি সবারই হয়েছে। দিস ইজ এ পেইনফুল কন্ডিশন অফ দ্য ওরাল ক্যাভিটি, ইউজুয়ালি লোয়ার লিপকে ইনভলভ করে। দেখেন এবং দেখবেন কমনলি সবারই কম বেশি একটা পেইনফুল কন্ডিশন, বলবো যে মুখে ব্যথা বা মুখে ঘা হয়েছে, সিভিয়ার পেইন, এবং এটা হচ্ছে মেইনলি হচ্ছে ইডিওপ্যাথিক কন্ডিশন, এটা স্ট্রেসফুল কন্ডিশনে হয়, এবং দেয়ার ইজ এ গ্রেইশ বেস থাকবে সারাউন্ডেড বাই এরিদেমা। ওকে, দেন অ্যানাদার থিং, ইফ পেশেন্ট হ্যাভিং এন ওরাল আলসার, আপনি আরো দুইটা জিনিস তাকে জিজ্ঞেস করবেন, সেটা কি তার জেনিটালিয়াতে আলসার আছে কিনা, ইউভিআইটিস আছে কিনা, পেইনফুল আই আছে কিনা। যদি পেশেন্টের তিনটে একসাথে থাকে, এটাকে আমরা বলি বিসিস সিনড্রোম। যদি এটা আপনাদের এক্সামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট আপনারা মেমোরাইজ রিক্যাপিচুলেট করবেন, কিন্তু এটা আই থিঙ্ক দিস ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। সো দিস ইজ ইম্পর্টেন্ট পার্ট। ইন ওরাল ক্যাভিটি there is a oral herpes. ওরাল হারপিস, দ্যাট মিনস আমরা জানি হারপিস সিমপ্লেক্স ভাইরাস দুই ধরনের আছে, একটা হচ্ছে ওরাল হারপিস করে, আর একটা হচ্ছে জেনিটালিয়াতে। ওরাল হারপিস হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস 1 করে, যেটা আপনাদের পেপার 3 তে কোশ্চেন থাকবে, এবং পেপার 3 তে কোশ্চেনগুলো এরকম থাকে যে ওরাল হারপিস কে করে, বা ব্রেন অ্যাবসেসের মোস্ট কমন অর্গানিজম কি, বা বয়েলের কমন অর্গানিজম কি, এরকম আপনাদের মাইক্রোবায়োলজি রিলেটেড কোশ্চেন থাকবে। সেক্ষেত্রে আমি বলবো এর পাশাপাশি পেপার 3 জন্য আপনারা যদি পারেন মাইক্রোবায়োলজি রিলেটেড, যেহেতু আমাদের সার্জারিতে মাইক্রোবায়োলজি অর্গানিজম সম্বন্ধে, যেমন সার্জিক্যাল মাইক্রোবায়োলজিতে আপনাদের পড়তে হবে। জাস্ট আপনি কিন্তু এখানে মাইক্রোবায়োলজি A to Z পড়লে হবে না, জাস্ট আপনার সাবজেক্ট ওরিয়েন্টেড, যেমন অ্যাবসেসগুলো আমাদের সার্জারিতে ওন্ড ইনফেকশন কমন। সো এটার জন্য আপনারা প্রিপারেশন নিতে পারেন বেলি ল্যাবের যে সার্জিক্যাল সাইট ইনফেকশন, ওই চ্যাপ্টারটা ভালো করে পড়তে পারেন। আর সাথে যে আমাদের যে কাপলানের যে মাইক্রোবায়োলজি, এটা 7 চ্যাপ্টারটা আপনারা ভালো করে, কম্পাইলেশন অফ দ্য মাইক্রোবায়োলজি একটা চ্যাপ্টার আছে, ওইটা আপনারা ফটোকপি বা অনলাইনে পাওয়া যায় কাপলানের, ওই জিনিসটা 5-6টা পেজ আছে, ওটা পড়লে দেখবেন আপনার মোটামুটি কমন জিনিসগুলো দেওয়া আছে। সো আপনাদের এখানে পরীক্ষা আসবে ওরাল হারপিস কে করে, হারপিস সিমপ্লেক্স ভাইরাস 1, ট্রু ফলস আসতে পারে, যেটা কোথায় ল্যাটেন্ট অবস্থায় থাকে, ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে, ওকে, ডরমেন্ট অবস্থায় থাকে, এবং এটা কখন রিঅ্যাক্টিভেশন হয়, ডিউ টু স্ট্রেসফুল কন্ডিশন এন্ড সান এক্সপোজার। ওকে, এটার আরেক নাম বলি আমরা কোল্ড সোর। দেখেন ইউজুয়ালি এটা লোয়ার লিপকে ইনভলভ করবে, এবং এটা অলসো পেইনফুল কন্ডিশন। দেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইজ স্কোয়ামাস সেল কার্সিনোমা। আপনাদের এটা পরীক্ষায় থাকবে যে হোয়াট আর দ্য প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ দ্য ওরাল ক্যাভিটি, ট্রু ফলস থাকে। সো মনে রাখতে হবে যে ওরাল ক্যাভিটির মোস্ট কমন ম্যালিগন্যান্সি ইজ স্কোয়ামাস সেল কার্সিনোমা, যেটা রিস্ক ফ্যাক্টর আপনারা জানেন, টোবাকো অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন অলসো। আর কাদের হতে পারে, যাদের শার্প টিথ, দেখবেন দাঁত অনেকে শার্প থাকে, অনেক তার একটা ইরিটেশন হয়, মুখে ক্ষত হয়, ওখান থেকে ক্যান্সারে কনভার্ট হয়। সো এটা মোস্ট কমন সাইট ইজ দ্য ফ্লোর অফ দ্য মাউথ। এর ভিতরে আপনাদের 3টা জিনিস মনে রাখতে হবে, হোয়াট ইজ এরিথ্রোপ্লাকিয়া, হোয়াট ইজ লিউকোপ্লাকিয়া, অ্যান্ড হোয়াট ইজ হেয়ারি সেল লিউকোপ্লাকিয়া। সো এই পিকচারটা দেখেন, this is the leukoplakia, that is a whitish plaque in the tongue, আর এটাও whitish plaque। এই দুটার ডিফারেন্স কি দেখেন, this is leukoplakia আর এটা হচ্ছে ওরাল ক্যান্ডিডিয়াসিস। ওরাল ক্যান্ডিডিয়াসিস কাদের হয়,
দেখবেন যারা স্ট্রোকের পেশেন্ট অনেক দিন ধরে খায় না, মুখে দেখবেন জিহ্বা এরকম সাদা হয়ে যায়, তাহলে এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। আর এটা হচ্ছে লিউকোপ্লাকি। এই দুটো কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, আপনি কাপড় দিয়ে যদি এটা ঘষা দেন এটা উঠে যাবে, বাট ইটস রিমেইন ইনট্যাক্ট। সো এভাবে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন। এরকম আপনাদের কোশ্চেন থাকে, হোয়াট আর দ্য কজেস অফ হোয়াইটিস লিশন ইন দ্য ওরাল ক্যাভিটি, ট্রু ফলস আপনাদের আসতে পারে। সো কিভাবে আপনি ডিফারেন্সিয়েট করবেন এটা তো আমরা বললাম। সো লিউকোপ্লাকি ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হোয়াইটিস প্লাক। ইট ইজ ইম্পর্টেন্ট because it is a pre-malignant condition. If patient having leukoplakia, you should take a biopsy from the tongue because it may convert into the squamous cell carcinoma of the oral cavity. So leukoplakia is the pre-malignant condition of the oral cavity. Then if there is any angiogenesis in the tongue, it become reddened, so that called erythroplakia. So leukoplakia আর erythroplakia difference হচ্ছে কালারে। লিউকোপ্লাকিয়া দেখেন যেখানে আপনার হোয়াইটিস প্ল্যাক থাকবে, আর এরিথ্রোপ্লাকিয়া হচ্ছে লাল হয়ে যাবে। এখানে যখন অ্যাঞ্জিওজেনেসিস হবে তখন এটা বিকাম রেডেন, তখন এটাকে বলবো আমরা এরিথ্রোপ্লাকিয়া। লিউকোপ্লাকিয়া আর এরিথ্রোপ্লাকিয়া হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, এটা কিন্তু পরীক্ষা আসে। আর হেয়ারি সেল লিউকোপ্লাকিয়াটা কি, হেয়ারি টাইপের, এটাও হোয়াইটিস লিশন, বাট দে আর অকার ইন এইচআইভি, এইডস এর পেশেন্টের এটা হয়ে থাকে। দিস আর নট এ প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। তো আপনাদের পরীক্ষা থাকবে following are the pre-malignant condition of the oral cavity. কি আসবে? লিউকোপ্লাকিয়া ট্রু, এরিথ্রোপ্লাকিয়া ট্রু, হেয়ারি সেল লিউকোপ্লাকিয়া ফলস, ওরাল ক্যান্ডিডিয়াসিস ফলস, অ্যালার্জিক রাইনাইটিস এরকম থাকতে পারে, লাইকেন প্লেনাস এভাবে থাকতে পারে। সো এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। এরপর আসেন স্যালাভারি গ্ল্যান্ড। স্যালাভারি গ্ল্যান্ড থেকে কিন্তু মোস্ট কমন অ্যানাটমির কোশ্চেন থাকে। মোস্ট কমনলি হচ্ছে প্যারোটিড অ্যান্ড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড রিলেটেড কোশ্চেন থাকে। সো আপনাদের এই রিলেটেড অ্যানাটমিটা কিন্তু ভালো করে পড়ে দিবেন, যেটা এমআরসিএস এও ইম্পর্টেন্ট, বিকজ এফসিবিএস এখন এমআরসিএস স্টাইল করতে চাচ্ছে রয়্যাল কলেজের মতো। সো আপনি প্যারোটিড আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের অ্যানাটমিটা ভালো করে পড়তে হবে। আমরা জানি টোটাল আমাদের ইন দ্য ফেস দেয়ার আর 3 মেজর গ্ল্যান্ড, স্যালাভারি গ্ল্যান্ড, দ্যাট ইজ প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল। এর ভিতরে প্যারোটিডের অ্যানাটমিতে আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের মনে রাখতে হবে। সাব ম্যান্ডিবুলারের কি কি নার্ভ রিলেশনে থাকে এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। সাবলিঙ্গুয়ালের সাথে কি নার্ভ রিলেটেড এটাও মনে রাখতে হবে। সো দেখেন স্যালাভারি গ্ল্যান্ডের মোস্ট কমন ইনফেকশন বলি আমরা মাম্পস। মাম্পস মিন্স কি, এটা যে মাম্পস ভাইরাস দিয়ে হয় এবং এটা বায়োল্যাটারাল প্যারোটিড গ্ল্যান্ডে ইনফেকশন করে এবং একটা পেইনফুল প্যারোটিড সোয়েলিং নিয়ে আসে পেশেন্ট, এবং এই ধরনের পেশেন্টগুলোর একটা কমপ্লিকেশন হয় যেটাকে আমরা বলি aseptic pancreatitis and meningitis. That means orchitis হলে আমাদের একটা রিস্ক থাকে, যা কারো যদি পিউবার্টিতে এরকম মাম্পস হয় তাহলে আমাদের একটা রিস্ক থাকে তার ইনফার্টিলিটি, ডেভেলপমেন্ট অফ দ্য চান্স অফ ডেভেলপমেন্ট অফ ইনফার্টিলিটি। ওকে, সো এটাও আপনাদের একবার পরীক্ষা আসছে। হোয়াট আর দ্য মোস্ট কমন অর্গানিজম অফ সাইলেডিনাইটিস, এরকম আসতে পারে মোস্ট কমন অর্গানিজম ফর স্যালাভারি গ্ল্যান্ড অ্যাবসেস বা প্যারোটিড অ্যাবসেস, এরকম আপনাদের পরীক্ষা আসতে পারে। দেখেন যে কোনো জায়গাতে একটা ইনফেকশন হওয়ার জন্য কি লাগবে, স্টোন ফর্মেশন হওয়া লাগবে বা স্ট্যাসিস। দেখেন যদি কোনো জায়গাতে সাপোজ পানি ব্লক হয়ে যায় তখন কি হবে, পানির ময়লাগুলো নিচে সেটেল ডাউন হয়। সেরকমই আমাদের স্যালাভারি গ্ল্যান্ডে যদি কোনো স্টোন দিয়ে এটা ব্লকেজ হয়, স্যালাভারি গ্ল্যান্ডের যে কম্পোনেন্টগুলো আছে, গ্ল্যান্ডুলার যে সিক্রেশন, ওখানে যে ইলেকট্রোলাইট ইয়েগুলো আছে, ইনফেকশন হয়, স্ট্যাসিস হয়, হয়ে স্টোন ফর্মেশন, স্টোনের কারণে ইনফেকশন হয়, দ্যাটস লিডস টু অ্যাবসেস ফর্মেশন। সো দেখেন সাইলেডিনাইটিস ইজ দ্য ওয়ান অফ দ্য কজ, সাইলোলিথিয়াসিস ইজ ওয়ান অফ দ্য কজ অফ সাইলেডিনাইটিস, এবং মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্টেফরিয়াস। দেন এটা আপনাদের পরীক্ষা আসতে পারে, হোয়াট আর দ্য মোস্ট কমন বা হোয়াট ইজ দ্য মোস্ট কমন tumor of the salivary gland. Most common salivary gland tumor is pleomorphic adenoma. Why it is called pleomorphic adenoma? As what is pleomorphism? You know that from neoplasia chapter, pleomorphism, that means variable in size and shape. So why it is called pleomorphic adenoma? Because pleomorphism, that means this tumor having histological diversity. That's why it is called pleomorphic adenoma. Usually it is benign. It may turn into the malignancy, very rare case. So আপনাদের এই রিলেটেডও আসতে পারে যে একটা পেশেন্টের সাপোজ
এরকম আসতে পারে রিলেটেড কোশ্চেন হেড নেক থেকে, যে একটা পেশেন্টের প্যারোটিড রিজনে 10 ইয়ার্স ধরে একটা সোয়েলিং আসে, নাও পেশেন্ট কেমস উইথ ইউ with facial nerve palsy. So what is your diagnosis? So that's the indicate this benign tumor is turned into the malignancy. So আপনাদের এটাও পরীক্ষা আসতে পারে, the in such condition if patient having a facial nerve palsy due to parotid tumor, what type of lesion it is, upper motor or lower motor? It is lower motor lesion. তখন আপনাদের আসবে যে ফেশিয়াল নার্ভে লোয়ার মোটর লিশনে কি পাওয়া যায়, আপার মোটর লিশনে কি পাওয়া যায়, দুটো ডিফারেন্সিয়েট করবেন কিভাবে, এই জিনিসগুলো তখন আপনার এই রিলেটেড চলে আসবে। এই জিনিসটা আপনাদের জানতে হবে, মানে অ্যাজ এ সার্জন আপনাকে সবকিছুই কম বেশি জানতে হবে। ওকে, সো এই রিলেটেড আপনাদের সাপোজ একটা পেশেন্টের যদি আমরা বলি যে এই পেশেন্টের যদি আমরা সার্জারি করি তাহলে কি ইনসিশন দিব, লেজি এস শেপের ইনসিশন। ওকে, এটা পরীক্ষা আসে যে এটা ট্রিটমেন্ট কি, সুপারফিশিয়াল প্যারোডিডেক্টমি। দ্যাট মিনস আমরা জানি প্যারোটিড গ্ল্যান্ডের দুইটা পার্ট, একটা সুপারফিশিয়াল পার্ট আর একটা ডিপ পার্ট। কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করি, ফেশিয়াল নার্ভের উপরে যেটা সেটা সুপারফিশিয়াল পার্ট, এর নিচে যেটা ডিপ পার্ট। সো আমরা সার্জারি করার সময় ডিউ টু বিনাইন টিউমার ফেশিয়াল নার্ভের উপরে থাকে, কারণ নিচে যাইতে হলে তো আমার ফেশিয়াল নার্ভ কাটতে হবে, ফেশিয়াল নার্ভ কাটলে তো ইনজুরি হবে। সো আমরা সুপারফিশিয়াল প্যারোডিডেক্টমি করি এই প্লিওমরফিক এডিনোমাতে। এরকম আপনার পরীক্ষা আসতে পারে, এ পেশেন্ট having a pleomorphic adenoma, so you are planning to superficial parotidectomy by lazy S-shaped incision. So which nerve should be sacrificed to do a superficial parotidectomy? That is auriculotemporal nerve. এটা আপনাদের পরীক্ষা আসতে পারে যে কোন নার্ভ আপনার স্যাক্রিফাইস করা লাগতে পারে। So if you sacrifice the auriculotemporal nerve, which sensation এরিয়া কোন জায়গাতে লস হবে, এটাও পরীক্ষা আসবে। দ্যাট ইজ এই যে লোবিউল, যে ইয়ারের লোবিউল, এই জায়গাতে দেখবেন অপারেশনের পরে পেশেন্ট বলবে যে এখানে বোধ হচ্ছে না, সেন্সেশন পাচ্ছে না, এই জিনিসটা আপনাদের অ্যানাটমি রিলেটেড চলে আসবে। সো আপনাদের পড়ার সিস্টেম হচ্ছে কোরিলেট করতে হবে। আপনি যদি মুখস্থ করেন, এই যে ডক্টরি যে আমাদের যে নলেজ আপনি ভুলে যাবেন, আপনি পড়লেন মুখস্থ করলেন যে পরীক্ষায় পাস করতে হবে, বাট এভাবে আপনার নলেজ এনরিচ হবে না। আপনি মোর প্র্যাকটিক্যাল পড়বেন যে কোন জিনিস, তখন দেখবেন আপনার লং লাস্টিং মেমোরি হবে। আর অলওয়েজ স্লো ডাউন, আস্তে আস্তে স্লোলি স্টাডি পড়াশোনা করবেন। অনেক দ্রুত পড়াশোনা করলে দেখবেন যে এটা দ্রুত মনে হচ্ছে, আবার এক সপ্তাহ পরে আপনি ভুলে যাবেন, যেটা আমাদের করা উচিত না। ওকে, সো দ্যাট ইজ another benign tumor is called Warthin tumor. এটার আরেক নাম বলে যে এডিনোলিম্ফোমা। দিস ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন benign tumor of the salivary gland. এটা এটুকু মনে রাখলে হবে। সো অ্যানাদার ম্যালিগন্যান্ট টিউমার কি আছে, মিউকোএপিডার্ময়েড কার্সিনোমা, এটা আপনারা পড়তে পারেন জাস্ট হোয়াট দ্য কমন টিউমার, এটা জানার জন্য। আরো কিছু আছে যেমন লিম্ফোমা হইতে পারে, ওগুলো একটু দেখে নেবেন, এসিনাস সেল কার্সিনোমা হইতে পারে। ওকে, সো উই আর কামিং টু দ্য ইসোফেগাস। সো ইসোফেগাসে আমরা যে ডিসকাশন করব, উই আর স্টার্টিং ফ্রম দ্য কনজেনিটাল অ্যানোমালি. We know that the esophagus are developed from the foreguard tube. There is a primitive foreguard tube. So, a primitive foreguard tube, there is a formation of the septum, tracheoesophageal septum. Septum টা formation হয়ে সামনের দিকে থাকে ট্রাকিয়া, পিছনে থাকে esophagus. এখন দেখেন কারোর যদি জন্মগতভাবে this septum are fused more posteriorly, তাহলে কি হবে, পেশেন্টের esophagus-টা অ্যাট্রিশিয়া হয়ে যাবে। তখন পুরোটা দেখবেন শ্বাস নাই, ট্রাকিয়া esophagus নাই। দিস ইজ কল্ড esophageal atresia. এই esophageal atresia দুই ধরনের হতে পারে। দেখেন, esophageal atresia উইদাউট tracheoesophageal fistula, আরেকটা হচ্ছে esophageal atresia উইথ tracheoesophageal fistula। সো এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এই ধরনের পেশেন্টগুলো কি নিয়ে প্রেজেন্ট করে, দেখা যাচ্ছে যে আফটার বার্থ, ডিউরিং ব্রেস্ট ফিডিং বাচ্চা বলবে যে সায়ানোসিস, ব্রেথলেসনেস হচ্ছে, এবং আপনি যদি এনজি টিউব দিতে চান দেখবেন যে এনজি টিউব আপনি দিতে পারতেছেন না, যে ব্রেথলেসনেস বা ভমিটিং করে দিবে, রিগার্জিটেশন হবে, কারণ তার তো ইসোফেগাসটা অ্যাট্রেটিক হয়ে আছে। ওকে, এবং এই ইউজুয়ালি দিস অ্যানোমালি আর অ্যাসোসিয়েটেড উইথ আদার কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য বডি। সো ইফ পেশেন্ট হ্যাভিং দিস টাইপ অফ অ্যানোমালি, you should search other anomaly present or not in his body. So second most important esophageal pathology is esophageal web. What is esophageal web?
we know that there is a layer of the esophagus that is mucosa, submucosa, muscle layer, then loose areolar tissue. There is no serosa in the esophagus. Suppose this is mucosa, submucosa, muscle and loose areolar tissue. So we know that what is the function of iron in our body? It maintains the mucosal integrity. That means if patient having iron deficiency, there is no maintenance of the mucosal integrity. Usually দেখবেন গ্রামের মহিলারা at the age of 40 years commonly বলবে যে গলায় কি যেন আটকে থাকে, গ্লোবাল সেন্সেশন বলে যে গলায় আটকে থাকে, গলায় কেমন লাগে। এটা তখন কেন হয় দেখেন, এই ধরনের গ্রামের মহিলাদেরকে এইগুলো কমন সিমটমই আপনাদের কাছে আসবে ডিউ টু দেখবেন আপনি রক্ত শূন্যতা, যখন আপনি কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দেখবেন হিমোগ্লোবিন ফল করে আছে iron deficiency anemia কারণে। Because in iron deficiency anemia there is a formation of submucosal fibrosis. এখন দেখেন fibrosis is a harder structure. It means it look like a cord like a structure. So mucosa become prominent. So patient যখন খাইতে যাবে তখন তার একটু ডিসফেজিয়ার মতো সিমটম হবে। সে বলবে যে ডিফিকাল্টি, মনে হয় যে গলায় কি আটকায় থাকে। এটার মোস্ট কারণ কি দেখেন, আমাদের গ্রামের মহিলারা কি করে দেখেন, ম্যাক্সিমাম যে রান্না করতেছে কি করে, ওরা ছেলে মেয়েদেরকে বা হাজব্যান্ডকে ভালো খাবারগুলো দিয়ে নিজে কিন্তু সবচেয়ে লাস্টের খাওয়াটা খায়। সো দেয়ার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ইন দোজ ফিমেল। সো এই ধরনের পেশেন্টগুলো, আয়রন ডেফিসিয়েন্সির পেশেন্টগুলো এরকম ডিসফেজিয়া নিয়ে প্রেজেন্ট করে ডিউ টু ইসোফেজিয়াল ওয়েট। এখন দেখেন একটা পেশেন্টের যদি ডিসফেজিয়া থাকে, সাথে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, সাথে গ্লসাইটিস, এই তিনটা যদি একসাথে থাকে আমরা এটাকে বলি পামার-ভিনসন সিনড্রোম। সো আপনাদের পরীক্ষা আসবে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য পামার-ভিনসন সিনড্রোম, দ্যাট মিনস ডিসফেজিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এন্ড গ্লসাইটিস। এখন দেখেন এই ধরনের মহিলাগুলো আপনার ট্রিটমেন্ট লাগবে। হোয়াই? যদি এই ধরনের ট্রিটমেন্ট আপনি ইগনোর করেন তাহলে দিস ইসোফেজিয়াল ওয়েব ইজ এ প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, এখান থেকে ক্যান্সারে কনভার্ট হবে। লং টার্ম যখন তার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থাকবে, মে টার্ন ইনটু দ্য স্কোয়ামাস সেল কার্সিনোমা। সো এটা আপনাদের পরীক্ষা আসবে যে what are the pre-malignant condition of the esophagus. So esophageal web is the one of the pre-malignant condition. Then second important thing in the esophagus that is called Zinker's diverticulum. Zinker's diverticulum is an acquired diverticulum. আমরা জানি যে আমাদের pharynx-এ দুই ধরনের মাসল থাকে, one is called the superior constrictor and another is inferior constrictor. So there is an anatomical weak point between the superior constrictor and inferior constrictor muscle. এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে suppose as like as an inguinal hernia, we know that deep ringing is the weakest point of the anterior abdominal wall or abdominal cavity. So as like in the esophagus or pharynx, there is a weak point between the junction of superior and inferior constrictor muscle of the pharynx. So acquired patient এ দেখা যায় যে এখান দিয়ে মিউকোসাটা ডাইভার্টিকুলামের মতো ফর্মেশন হয়। এই ধরনের পেশেন্টগুলো কি নিয়ে আসে, বলবে যে ডিসফেজিয়া, হেলিটোসিস থাকতে পারে এবং ব্যাড স্মেল নিয়ে আসতে পারে। এবং এই ধরনের পেশেন্টগুলো মনে রাখবেন, দিস ইজ অ্যান অ্যাকোয়ার্ড ডাইভার্টিকুলাম, দিস ইজ এ ট্রু নট এ ট্রু ডাইভার্টিকুলাম, দিস ইজ এ false diverticulum. Why it is called false? Because having only diverticulation of the mucosa. একটা পেশেন্টকে যদি আমরা ট্রু ডাইভার্টিকুলাম বলতে হয় তাহলে মনে রাখতে হবে অল লেয়ারের ডাইভার্টিকুলেশন হতে হবে, দ্যাট ইজ মিউকোসা, সাবমিউকোসা, মাসেল এন্ড সেরোসা। ইউজুয়ালি ট্রু ডাইভার্টিকুলাম গুলো হয় কনজেনিটাল আর ফলস ডাইভার্টিকুলাম গুলো হয় অ্যাকোয়ার্ড। তো এখান থেকে আপনাদের জানতে হবে যে ট্রু আর ফলস ডাইভার্টিকুলামের ডিফারেন্স কি। দেখেন দিস ইজ দ্য বেরিয়াম সোয়ালো এক্স-রে অফ pharyngeal web or Zinker's diverticulum. দেখেন এখানে দেখেন দিস ইজ ভার্টিব্রা, দেখেন তার মিউকোসাটা এরকম ডাইভার্টিকুলেশন। সো দে কম্প্রেস দ্য ইসোফেগাস এবং এই ধরনের পেশেন্টগুলো আপনার কাছে ডিসফেজি নিয়ে প্রেজেন্ট করবে, হেলিটোসিস বলবে যে মুখ থেকে গন্ধ আসে, কেমন কেমন ব্যাড স্মেল আসে, এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো দ্যাট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ইউর FCPSI এক্সাম ইজ ম্যালোরি থিয়ার ওয়েস সিন্ড্রোম। হোয়াট ইজ ম্যালোরি থিয়ার ওয়েস সিন্ড্রোম? এটা কাদের হয়? যারা অ্যালকোহল, রিপিটেড অ্যালকোহল পান করে তাদের এই জিনিসটা হয়। আমরা জানি যদি এটাকে ইসোফেগাস ধরি আর এটা হচ্ছে স্টোমাক। সো যারা অ্যালকোহল খায়, অ্যালকোহল ইজ ওয়ান অফ দ্য কজেস অফ ভমিটিং, pancreatitis, we know that. So patient may present with repeated vomiting.
So in repeated vomiting, there is a formation of the tear in the lower end of the esophagus, longitudinal tear. So patient present with painful hematemesis. So painful hematemesis. So এটাকে বলে টিয়ার ম্যালোরি ওয়েজ সিনড্রোম। সো আপনাদের কোশ্চেনটা কেমন থাকবে যে টিয়ার ম্যালোরি ওয়েজ সিনড্রোম মোস্ট কমন ইন অ্যালকোহলিক পেশেন্ট, non-alcoholic patient. There is a longitudinal tear in the lower end of the esophagus. There is a horizontal tear in the lower end of the esophagus. There is a painful hematemesis, painless hematemesis, true false আসবে এভাবে। এখন দেখেন, এখন কোন পেশেন্ট যদি এরকম বারবার ভুমিট করতে যায়, অনেক সময় দেখা যায় তার এখানে গ্লটিসটা ক্লোজ হয়ে আছে, যখন সে ভূমি করতে যায় এখানে তো ক্লোজড, সো ইন্টারলুমিনাল প্রেসারটা বেড়ে গিয়ে অনেক সময় এটা রাপচার হয়ে যাইতে পারে ইসোফেগাস, এটাকে বলি আমরা সিনড্রোম। ওকে, সো এই জিনিসটা আপনারা মনে রাখতে পারেন। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইসোফেজিয়াল ভ্যারিস। ইসোফেজিয়াল ভ্যারিস কি, যাদের সিরোসিস অফ লিভার থাকে, আমরা জানি নরমালি দেয়ার ইজ এ পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। মোস্ট কমন সাইড হচ্ছে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। এখানে কার কার ভিতরে অ্যানাস্টোমোসিস হয়? ব্রাঞ্চ অফ দ্য লেফট গ্যাস্ট্রিক ভেসেলস, দ্যাট মিনস এটা হচ্ছে পোর্টাল সার্কুলেশনের, আর ব্রাঞ্চ ফ্রম দ্য অ্যাজাইগাস ভেনাস সিস্টেম, এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের। সো এই দুইটার ভিতরে অ্যানাস্টোমোসিস হয়। কারো যদি পোর্টাল হাইপারটেনশন হয়, সো দিস ভেসেলস আর অ্যানগর্স, দিস ইজ কল্ড ইসোফেজিয়াল ভ্যারিস। ইসোফেজিয়াল ভ্যারিস যদি কারো রাপচার হয়, অনেক সময় দেখবেন যাদের সিরোসিস, সিরোটিক পেশেন্টগুলো আপনার কাছে হেমাটোমেসিস নিয়ে পেশেন্ট বলছে রক্ত বমি হচ্ছে, ব্যথা নাই শুধু রক্ত বমি নিয়ে আসছে, এ নিয়ে প্রেজেন্ট করতে পারে। সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট কি, আপনার অ্যাকিউট স্টেজে আমরা এন্ডোস্কোপি করি, ব্যান্ডিং করি, ওই জিনিসটা আপনাদের খুব একটা ইম্পর্টেন্ট না। শুধু এটা মনে রাখেন যে ইসোফেজিয়াল ভ্যারিস কেন হয়, কোন কোন ভেসেল লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসে পোর্টাল আর সিস্টেমিক সার্কুলেশনের সাথে রিলেটেড, এবং এখানে যেই ভমিটিংটা হয় সেটা পেইনলেস ভমিটিং। ওকে, পেইনলেস হেমাটোমেসিস। ওকে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার দিতে পারেন যে অ্যাকালেশিয়া কার্ডিয়া, ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ অ্যাকালেশিয়া কার্ডিয়া? অ্যাকালেশিয়া কার্ডিয়াটা হচ্ছে, দেখেন আমাদের টোটালি আমরা জানি আমাদের যে অ্যান্টারিক নার্ভাস সিস্টেমে দুইটা প্লেক্সাস আছে, একটাকে বলি আমরা মায়ান্টারিক প্লেক্সাস, অ্যানাদার ইজ কল্ড মিসনাস প্লেক্সাস। সো কারো দেখেন যদি কনজেনিটালি মায়ান্টারিক অ্যান্ড মিসনাস প্লেক্সাস অ্যাবসেন্ট থাকে, তাহলে কি হবে? আমরা জানি যে মায়ান্টারিক প্লেক্সাসের মেইন ফাংশন কি, পেরিস্টালসিস, আর মিসনাস প্লেক্সাসের মেইন ফাংশন কি, গ্ল্যান্ডুলার সিক্রেশন। এখন দেখেন কারো যদি লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসে কনজেনিটালি তার এখানে প্লেক্সাস নাই, সাপোজ এটা যদি স্টোমাক ধরেন, তাহলে কি হবে? একটা জিনিসে যদি পেরিস্টালসিস না থাকে, এটা এরকম ক্লোজ হয়ে থাকবে, তাই না? কারণ নার্ভ ইম্পালস যখন আসবে তখন ইট বিকাম রিল্যাক্স। সো আপনাদের পরীক্ষা আসবে ইন অ্যাকালেশিয়া কার্ডিয়া লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারিক টোন ইনক্রিজ অর ডিক্রিজ, তাহলে কি হবে? এখানে ইনক্রিজ, কারণ ডিক্রিজ হইতে হলে পেরিস্টালসিস থাকতে হবে। সো এখানে তো তার নার্ভ সিস্টেমে নাই, সো দেয়ার ইজ নো পেরিস্টালসিস, সো আপনাদের আনসারটা হবে ইনক্রিজ। এবং তাহলে আমরা এটা বললাম কেন হয়, ডিউ টু কনজেনিটাল অ্যাবসেন্স অফ গ্যাংলিওনিক সেল or misners or myenteric plexus in the lower end of the esophagus, এবং এখানে টোনটা ইনক্রিজ করে। আমরা এটা ডায়াগনোসিস কিভাবে করব? একটা হচ্ছে আমরা ডায়াগনোসিসের জন্য কি করতে পারি, একটা হচ্ছে বেরিয়াম সোয়ালো, আরেকটা কি করতে পারি, আরেকটা হচ্ছে ম্যানোমেট্রি, ইসোফেজিয়াল ম্যানোমেট্রি করতে পারি। আর্লি স্টেজে বেরিয়াম সোয়ালোতে বোঝা যায় না, ইসোফেজিয়াল ম্যানোমেট্রি করলে বেটার। সো এই ধরনের পেশেন্টগুলো কি নিয়ে প্রেজেন্ট করে, দেখেন ডিসপেজিয়া টু সলিড অ্যান্ড লিকুইড, পিউট্রিড বেড, হাই ইসোফেজিয়াল প্রেশার আমরা অলরেডি বলছি, এবং আপনি যদি বেরিয়াম সোয়ালো এক্সরে করেন, এটা বার্ড বিক অ্যাপিয়ারেন্স, দেখেন যদি বেরিয়াম সোয়ালো করেন এরকম বার্ড, পাখির ঠোঁটের মতো আপনার মনে হবে, হ্যাঁ, বার্ড বিক অ্যাপিয়ারেন্স। সো এটা ইম্পর্টেন্ট কেন? বিকজ অ্যাকালেশিয়া কার্ডিয়া অলসো এ প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। হোয়াই? দেখেন এই জায়গাতে যেহেতু তার অবস্ট্রাকশন, খাবারটা নিচে নামতেছে না, সো খাবারগুলো উপরের দিকে এরকম জমা হইতে থাকবে। এখন খাবার যদি এখানে জমা থাকে 2 to 3 days এর, তখন এটা পচে যায়, পিউট্রিফাইড, এবং দ্যাট ইজ ইনফেকশন, অলওয়েজ ইনফেকশন ইন দ্য ইসোফেগাস। সো আমরা জানি এনি ক্রনিক ইনফ্লামেশন ইজ দ্য ইট মে লিডস টু ম্যালিগন্যান্সি, সো এখান থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমাতে কনভার্ট হতে পারে। সো অ্যাকালেশিয়া কার্ডিয়া
also a pre-malignant condition. Then one of the thing is that is called gastroesophageal reflux disease. এটা ডিফারেন্স কি দেখেন, এখানে হচ্ছে টোন বেড়ে যায়, টোন বেড়ে যাওয়ার কারণে খাবারটা নামতেছে না, যেটা অ্যাবসেন্স অফ পেরিস্টালসিস। এটা যদি অপোজিট হয়, যে ইসোফেগাসটা আছে আপনার খাদ্যনালী ঠিক আছে, দিস ইজ ইসোফেগাস, দিস ইজ স্টোমাক, বাট দিস টোন আর নট মেনটেন, তাহলে কি হবে, খাবারটা স্টোমাক থেকে ইসোফেগাসে চলে যাবে এসসিএলটা। তখন এই ধরনের পেশেন্টগুলো বলবে যে সবসময় বুক জ্বলবে এবং খাওয়ার পরে বলবে যে বুক জ্বলে, সবসময় একটা ডিসপেজিয়া টাইপের সিমটম থাকে টোনটা কমে যাওয়ার কারণে। এটা কাদের হয়, যারা ওবেস পেশেন্টদের এটা কমন। ওয়াই? বিকজ ইন ওবেস পেশেন্ট তার অ্যাবডোমেনে ফ্যাট বেশি থাকে, ফ্যাট বেশি থাকলে কি ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারটা বেশি থাকবে, সো দেয়ার ইজ এ মোর টেন্ডেন্সি টু রিফ্লাক্স। তারপরে কাদের হবে, ইউজুয়ালি ফিমেলদের ক্ষেত্রে এটা কমন, যারা ফ্যাট রিচ ডায়েট খায়, যারা কফি খায় বেশি বেশি তাদের হয়, এবং কারো যদি কনজেনিটালি এখানে হার্নিয়া থাকে, যেটাকে বলি আমরা হায়াটাল হার্নিয়া, তাদের এই জিনিসগুলো হয়। তাহলে এটা হচ্ছে টোন। তাহলে এটা ইম্পর্টেন্ট কেন, বিকজ এটা যদি আপনি ট্রিটমেন্ট না করেন, দিস এসসিএল রিফ্লাক্স মে লিড টু ব্যারেট ইসোফেগাস। ব্যারেট ইসোফেগাস আপনাদের পরীক্ষা আসবে, ইজ দ্য এক্সাম্পল অফ কলামনার মেটাপ্লাসিয়া, দিস ইজ রিভার্সিবল। এখান থেকে যদি আপনার কোনো ক্যান্সার কনভার্ট হয়, যেটাকে বলি আমরা এডিনোকার্সিনোমা। আমরা জানি ইসোফেগাসের 90% হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, 10% হচ্ছে এডিনোকার্সিনোমা, যেটা ব্যারেট ইসোফেগাস থেকে ডেভেলপ করে। Okay, so already I mentioned that the Barrett esophagus is the example of the columnar metaplasia. It is present in 10% with gastroesophageal reflux disease patient গুলোর হয়, এবং these Barrett esophagus may lead to dysplasia and ultimately adenocarcinoma. So এই ধরনের পেশেন্ট গুলোকে কি বলবেন আপনি, একটা বলতে হবে ওয়েট কমানো, লাইফস্টাইল মডিফিকেশন, স্মোকিং করলে বন্ধ করতে হবে, কফি বেশি খাওয়া যাবে না, টক জাতীয় খাবার খাইতে নিষেধ করুন, বিকজ উই নো দ্যাট টক জাতীয় খাবার আপনার স্কিনটা রিল্যাক্স করে, অলরেডি দ্য টোন কম, সো ওই খাবার খেলে তার দেখা যায় জিনিসটা সিমটমটা অ্যাগ্রাভেট করবে। এবং পেশেন্টকে আপনার কি বলতে হবে, যে রাতে খাওয়ার পর পরে ঘুমাইতে যাওয়া যাবে না, বিকজ খাওয়ার পরে কি হয়, স্টোমাকে সব কন্টেন্ট থাকে, আপনি যদি শুয়ে যান অলরেডি আপনার টোন কম, সো দেয়ার ইজ এ মোর চান্স অফ রিফ্লাক্স টু দ্য ইসোফেগাস। অ্যাটলিস্ট ঘুমানোর 2-3 ঘন্টা আগে খাওয়া দাওয়ার কমপ্লিট করবে। ওকে, দেন I already mentioned that esophageal carcinoma are 2 types. One is squamous cell carcinoma and another is adenocarcinoma. Most common is squamous cell carcinoma, then adenocarcinoma. Adenocarcinoma is the malignant proliferation of the gland I already mentioned. And what are the risk factor for squamous cell carcinoma? That is দেখেন alcohol and tobacco, most common cause. এটা পরীক্ষা আসতে পারে, what is the most common risk factor of squamous cell carcinoma of the esophagus? That is alcohol and tobacco. আর কি হইতে পারে, বেরি হট টি, হট টি কারা খায় দেখবেন, জাপান, যে নর্দার্ন ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো যেখানে সবসময় কোল্ড, ওরা কিন্তু একদম গরম চা খেয়ে ফেলে ঠান্ডা না করে। তাহলে আপনার একটা হট টি যদি খান, ওরকম গরম টি সাথে সাথে খান, তাহলে আপনি যখন খাবেন ক্রনিক খেলে কি হবে, ইসোফেজিয়াল মিউকোসাল ইনজুরি হবে, মে লিডস টু ম্যালিগনেন্সি। যাদের একালেশিয়া কার্ডিয়া থাকে, এটা অলরেডি আমি মেনশন করছি, যাদের ইসোফেজিয়াল ওয়েভ, এবং যারা হারপিক, অনেকে দেখবেন হারপিক পয়জনিং, হারপিক খেয়ে ফেলে, ওখান থেকেও তাদের এই ক্যান্সার হতে পারে। So it is very much important that the esophageal carcinoma usually present in late, because early stage এ পেশেন্টে বলবে যে ডিসপ্লেজিয়া, সে একটু কেয়ারলেস থাকে, ইউজুয়ালি এটা লেট প্রেজেন্টেশনে যখন আসবে, এটা প্রগনোসিস ইজ পুয়ার, বিকজ আপার 2/3 যদি হয়, এর prognosis very poor. Also after operation there is a more morbidity, operation related morbidity, then lower esophageal malignancy. Lower esophagus এর যদি ক্যান্সার হয়, এটা prognosis better than upper third. এটা আপনাদের আসবে একটা পেশেন্ট যে ইসোফেগাসে ক্যান্সার হয়েছে, এখন আপনার কাছে hoarseness of voice নিয়ে আসছে, which nerve may be involved, recurrent laryngeal nerve. Okay, if patient having esophageal cancer now present with cough, what is your diagnosis? Due to tracheal invasion. So এই কয়েকটা tricky point আপনাদের পরীক্ষার জন্য জানতে হবে, এই জিনিসগুলো এক্সামে আসবে আপনাদের। So এটা আসে যে location of the lymph node spread depend on the level of esophagus that is involved. That means
আপার 1/3 যদি হয় সার্ভাইকাল লিম্ফ নোডে যাবে, মিডল থার্ডে হলে মিডিস্টেনিয়াম এন্ড ট্রাকিওবঙ্কিয়াল লিম্ফ নোডে যাবে, আর লোয়ার 1/3 যদি হয় সিলিয়াক এন্ড গ্যাস্ট্রিক গ্রুপ অফ লিম্ফ নোডে যাবে। দেন কাম টু দ্য স্টোমাক। দেখেন, two important congenital anomaly of the anterior-abdominal wall are related to the stomach also. One is called omphalocele and another is called gastroschisis. দুটো ডিফারেন্স কি দেখেন, এটা যদি আমরা abdominal wall ধরি, this is the abdominal wall, this is umbilicus. So if patient having defect in the umbilical ring, দেখবেন বাচ্চা জন্মের পরে umbilicus নাই, umbilicus দিয়ে দেখবেন যে ইন্টেস্টাইন গুলো বের হয়েছে এবং দিস ইন্টেস্টাইন আর covered by a transparent membrane and umbilical cord arise from this membrane. This is called omphalocele. This is omphalocele. দেখেন, there is a defect in out and it is covered by transparent membrane. This is called omphalocele and another is called gastroschisis. তাহলে omphalocele হচ্ছে there is a ring defect, umbilical ring defect, ring এই সমস্যা। আর গ্যাস্ট্রোস্কাইসিসটা কি, তার পেশেন্টের umbilicus ঠিক আছে বাচ্চার, but there is a gap in the defect in the anterior abdominal wall, usually in the right side. So right side দিয়ে এখান দিয়ে চলে আসবে intestine গুলো, they are not covered by a transparent membrane, but umbilical cordটা umbilicus থেকে এরকম আসবে। So এটাকে বলি গ্যাস্ট্রোস্কাইসিস আর ওটাকে omphalocele। এটা পরীক্ষা আসতে পারে, এটা আপনাদের জানার জন্য যে একটা পেশেন্ট সাপোজ আপনি উপজেলা লেভেলে একটা ডেলিভারি হলো বাচ্চার, ডেলিভারি পর দেখলেন যে খাদ্যনালী সব বের হয়ে আছে, হুইচ ওয়ান ইজ মোর ডেঞ্জারাস, omphalocele or gastroschisis? তাহলে কোনটা ডেঞ্জারাস বেশি? gastroschisis. Why? Because these intestine are exposed to the air, so there is more chance of edema, dehydration, adhesion. omphalocele is better than gastroschisis এবং এই ধরনের পেশেন্টগুলোকে হায়ার সেন্টারে পাঠানোর জন্য আমরা একটা পলিথিন দিয়ে কভার করে দিই ইন্টেস্টাইন, অথবা সোকড মপ, নরমাল স্যালাইন সোক মপ দিয়ে কভার করে আমরা হায়ার সেন্টারে ট্রান্সফার করব। দেন ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে, হোয়াট ইজ পাইলোরিক স্টেনোসিস, ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার দিতে পারেন। That means pyloric stenosis, this is a congenital pyloric stenosis. We know that it is occurred due to congenital hypertrophy of the circular muscle of the pyloric end of the stomach. এবং ইউজুয়ালি এটা মেল প্রিডোমিনেন্ট। এই জিনিসগুলো আপনাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ স্ট্রিমে থাকবে, আমি যে কথাগুলো বলতেছি। ইট ইজ মেল প্রিডোমিনেন্ট, ইউজুয়ালি প্রেজেন্ট 2 to 4 weeks after birth and patient present with non-villus vomiting, non-villus vomiting এটাও এক্সামে থাকবে, and usually present with there is a peristalsis or olive like mass and there is a peristalsis which go left to right, left to right, and usually we diagnose it by ultrasonography. If we did an ultrasonography, there is a hypertrophy of the circular muscle in the lower end of the stomach. So এভাবে আমরা পাইলোরিক স্টেনোসিস ডায়াগনোসিস করতে পারি এবং এই ধরনের পেশেন্টগুলো ট্রিটমেন্ট কি কার্ডিও মায়োটমি, এটা আপনাদের দরকার নাই এতটুকু জানা, শুধু ওইটুকু মনে রাখেন আমরা কিভাবে ডায়াগনোসিস করব। সো একটা পেশেন্টের যদি if patient having gas obstruction, so peristalsis come from the left to right. If patient having colon obstruction, peristalsis come from right to left. এটা আপনাদের মনে। So in gastric outlet obstruction, peristalsis comes or go from left to right, but in transverse colon obstruction, it goes from the right to left. Very important. Then one thing is gastritis. Gastritis, already I think all of you have an experience having gastritis in your life. So for gastritis, in short, we divided it into 2 groups. One is called acute and second thing is called chronic. So chronic again divided into a type A and type B. Type A is A means autoimmune and B is due to H. pylori.
So we know that in our stomach there is a balance between the HCl secretion and there is some protective mechanism. What are the protective mechanism? We know that there is a secretion of the bicarbonate, there is a blood flow to the stomach, mucosal secretion, all are the defensive mechanism of the stomach. So acute gastritis that occur if patient having a certain imbalance between HCl secretion and this protective mechanism. This is called acute gastritis. So what are the causes of the acute gastritis? Usually this patient, we are burned. If burned patient having epigastric pain, why? Because we know that in burned patient there is a hypovolemia. So we know that in the reversible state of the hypovolemia or shock, hypovolemic shock, the blood flow is maintained in the vital organ like brain, heart and kidney, but there is a hyperperfusion in the GIT and skin. So this patient, আমরা জানি যে আমাদের যে GIT তে যে ব্লাড সাপ্লাই, আমরা যদি এটাকে ধরি মিউকাস, সাবমিউকাস, মাসেল এন্ড সেরোসা, সো ব্লাড ভেসেলগুলো কিন্তু আপনার সেরোসাকে পিয়ার্স করে মিউকোসাতে আসে। তো এখন দেখেন একটা পেশেন্ট একটা সাপোজ আপনি ধরেন অনেকগুলো গাছকে সাপ্লাই দেন, পানি দেন, এখান থেকে আপনার মেন সোর্সটা এখানে। এখন আপনার এখানে যদি সোর্সটা কমে যায়, সবার আগে কে এফেক্টেড হবে? ওই দূরের যে গাছটা, ওই জিনিসটা এফেক্টেড হবে বেশি। সেরকম ইন্টেস্টাইনেও যেহেতু মিউকোসাটাতে ব্লাড ফ্লোটা একদম লাস্টে, সো এই পেশেন্ট হ্যাভিং হাইপোভোলিমিয়া, মিউকোসা ইফেক্টেড ফার্স্ট, সো দিস ডিক্রিজ ব্লাড ফ্লো দ্যাট লিডস টু অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, এবং অলসো পেশেন্ট হ্যাভিং নেক্রোসিস অফ দ্য মিউকোসা। We know that they inhibit the prostaglandin synthesis. Prostaglandin causes vasodilatation which maintain the blood flow. Then heavy alcohol consumption. Alcohol is directly toxic to the gastric mucosa. Then chemotherapy. You know that chemotherapy not act on the tumor cell. The aim or principle of action of the chemotherapy on the rapidly growing cell. So in our GIT there is a stem cell from which mucosal cell appear and it again shedding out, then again it replaced by epithelium from the stem cell. So if patient getting chemotherapy, so all stem cell are affected. That's why patient develop bone marrow suppression. We know that the bone marrow stem cell are the rapidly proliferating cell. Hair follicular cell are rapidly proliferating. That's why patient develop alopecia, and also the stomach. If stem cells are inhibited, there is a mucosal deficiency and patient more prone to develop of acute gastritis. That's why before giving chemotherapy, we give anti-ulcerant. Half an hour before the starting chemotherapy, we give a anti-ulcerant. So another thing is, if patient having increased intracranial pressure, this is called Cushing ulcer because of vagal stimulation, increased HCl secretion, and shock patient also develop such kind of condition, multiple stress ulcer. Okay. So what is the difference between the ulcer and erosion? Erosion means it in the superficial epithelium, but ulcer means loss of mucosal layer. Ulcer means loss of mucosal layer. So chronic gastritis already I mentioned, it is maybe type A and type B. Type A is autoimmune, that means that is called pernicious anemia, যেখানে we know that the parietal cell against antibody তৈরি হয়, so parietal cell destruction, patient develop achlorhydria and ultimately autoimmune gastritis. This autoimmune gastritis যেহেতু এটা chronic, so may lead to malignancy. And type B, so এই autoimmune বা pernicious anemia তে what type of example? This is the type 2 hypersensitivity reaction. So আপনাদের এটা বেসিক বুঝতে হবে, what is the difference between type 2 and type 3 hypersensitivity reaction. In type 2 hypersensitivity reaction, the antigen are present in the organ, the antibody is binded to that antigen within this organ. This is type 2. It's like a pernicious anemia where antibody against the parietal cell binded to the parietal cell in the stomach. But in the type 3, antigen antibody complex form in the blood, then they are deposited in the various organ in our body like joint, kidney,
that means arthritis reaction or serum sickness. Okay, so already I mentioned the type A autoimmune gastritis, but type A gastritis is the example of type 2 hypersensitivity reaction, and type B gastritis is due to H. pylori infection. এটা মনে রাখতে হবে। এরকম পরীক্ষা আসতে পারে যে H. pylori আর কি কি ডিজিজ করে আমরা জানি, পেপটিক আলসার ডিজিজ, দেন লিম্ফোমা করতে পারে, মালটোমা করতে পারে, অলসো ম্যালিগনেন্সি সিএস স্টোমাক করতে পারে। Then come to the peptic ulcer disease. Peptic ulcer disease টা কি? This included two major things. One is ulceration of the stomach and ulceration of the duodenum. So peptic ulcer disease যদি ধরে নিই আমরা যে 90% হচ্ছে duodenal ulcer, 10% হচ্ছে stomach ulcer. So এই ধরনের পেশেন্টগুলো ইউজুয়ালি কি কারণে হয়? ইউজুয়ালি মোস্ট কমন কজ হচ্ছে H. pylori infection, because we know that লো সোশিওইকোনমিক কন্ডিশনে দেখবেন পেপটিক আলসার ডিজিজগুলো কমনলি হয়, বিকজ H. pylori ওরোফিক্যাল রুটে ট্রান্সমিট হয়। সো পেপটিক আলসার ডিজিজ থেকে আপনাদের যেটা আসবে যে কমন সাইট কোথায়? ডিউডেনাম। এটা এই রিলেটেড অ্যানাটমির কোশ্চেন কি থাকবে যে ডিউডেনামের পোস্টিভ ওয়ালে যদি আলসার পারফোরেশন হয় কোন ভেসেল থেকে ব্লিডিং হবে? গ্যাস্ট্রোডিউডেনাল। স্টোমাকের লেজার কার্ভেচার থেকে যদি আলসার ব্লিডিং হয় কোন ভেন থেকে? করোনাল ভেন or left gastric artery. Most appropriate is coronal vein. If there is an option of coronal veins, so answer is coronal vein. If posterior wall also যদি পারফোরেশন হয় তাহলে আমরা কি বলবো? স্প্লিক আর্টারি থেকে। ওকে, এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। সো দিস ইজ ইম্পর্টেন্ট যে একটা পেশেন্টের যদি পেপটিক আলসার ডিজিজ থাকে, ডিউডেনাল আলসার আর একজনের স্টোমাক আলসার, সো ডিউডেনাল আলসার অলওয়েজ বিনাইন আনলেস আদারওয়াইজ ইজ প্রুভড। আর যদি স্টোমাকে কারো আলসার থাকে অলওয়েজ আমরা একটা বায়োপসি নিব, বায়োপসি নিয়ে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে চাই। সো একটা পেশেন্ট যদি পেপটিক আলসার নিয়ে আসে, সো আমরা এটা সব সময় ধরে নিব এটা ভিনাইন ডিজিজ আনলেস আদারওয়াইজ প্রুভড। ওকে, so this is the endoscopic picture which showing there is ulceration in the first part of the duodenum. Okay, অলরেডি এখানে মেনশন করা আছে যে বিনাইন আলসারের ক্যারেক্টার কি হবে, ম্যালিগন্যান্ট আলসারের ক্যারেক্টার কি হবে, এটা অ্যাজ ইউজুয়াল এটা আপনারা জানেন, একটু দেখে নেবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সময় পরীক্ষা আসছিল যে following at the chew or following at the chew in Meniere's disease, তাহলে এখানে পরীক্ষা স্টেমে কি থাকে দেখেন, this is an unusual condition characterized by gross hypertrophy of the gastric mucosal fold, gross hypertrophy of the gastric mucosal fold, mucus production and hypochlorhydria, mucus production and hypochlorhydria। তাহলে এই ধরনের পেশেন্টগুলো এটা আপনাদের ট্রু ফলস থাকবে। there is the atrophy of the gastric mucosa, দেন আসতে পারে হাইপারপ্লাসিয়া অফ দ্য গ্যাস্ট্রিক মিউকোসা। তারপরে এখানে কি হবে? মিউকাস প্রোডাকশন হবে, হাইপোক্লোরহাইড্রিয়া, স্টিমে থাকবে হাইপারক্লোরহাইড্রিয়া, অ্যাক্লোরহাইড্রিয়া। সো এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট যে গ্যাস্ট্রিক মিউকোসাল হাইপারট্রফি লিডস টু ইনক্রিজ সিক্রেশন অফ দ্য গ্যাস্ট্রিক মিউকোসা, বাট দেয়ার ইজ এ হাইপোক্লোরহাইড্রিয়া। সো দিস ইজ দ্য প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ দ্য স্টোমাক, এবং usually patient present with hypoproteinemia and anemia. Okay, so the treatment, there is no treatment other than gastrectomy already, as like as carcinoma stomach. So very important thing is carcinoma stomach. In the carcinoma stomach we divided it into the two group. আপনাদের জানতে হবে প্রথমে রিস্ক ফ্যাক্টর কাদের হয়। স্পাইসি ফুড খায়, যাদের ক্রনিক গ্যাস্ট্রাইটিস অলরেডি আই মেনশন, যাদের মিনিট্রাস ডিজিজ আছে তাদের ক্ষেত্রে সি স্টোমাক কমন, যাদের ফ্যামিলিয়াল পলিফোসিস আছে তাদের ক্ষেত্রে সি স্টোমাক মে ডেভেলপ, অ্যান্ড ব্লাড গ্রুপের সাথে রিলেটেড আপনারা জানেন। দেন আর কাদের হবে? H. pylori ইনফেকশনের কারণে হয়, ডায়েটারি হেভি স্পাইসি যেটা আমরা বললাম, নাইট্রোস্যামাইন যদি কেউ খায় ওখান থেকে হইতে পারে। এই জিনিসগুলো আপনারা একটু মনে রাখবেন। সো স্টোমাক যদি করি আমরা হিস্টোলজিক্যালি, একটা হচ্ছে another thing is called intestinal variety.
So in the diffuse variety, all layer of the stomach are involved, all layer, এবং এটা প্রগনোসিস খারাপ। এই অল লেয়ার এটাকে আমরা বলি লাইনাইটিক প্লাস্টিকা। ওকে, এবং এই লাইনাইটিক প্লাস্টিক বা ডিফিউজিতে হিস্টোপ্যাথোলজি করলে আমরা একটা জিনিস পাই যেটাকে বলি সিগনেট রিং। ডিফিউজ ভ্যারাইটিতে আমরা সিগনেট রিং পাবো হিস্টোপ্যাথোলজি। যেহেতু এটা ডিফিউজ, অল ভ্যারাইটি, অল লেয়ার অফ দ্য স্টোমাককে ইনভলভ করে, এই কারণে দেখবেন যে এই ধরনের পেশেন্টগুলো যে সিডলিং, যে ট্রান্সসিলোমিক মেটাস্টেসিসটা এখানে কমন, এবং এখানে কুকেনবার্গ টিউমার ইন কেস অফ ফিমেল কমন হবে। আর ইন্টেস্টাইনাল ভ্যারাইটিটা ইউজুয়ালি এরকম ডিফিউজ হবে না, এবং এখানে লিম্ফেটিক মেটাস্টেসিসটা কমন। আপনাদের পরীক্ষায় এটা আসতে পারে যে সাপোজ এরকম যে ডিফিউজ ইন্টেস্টাইনাল কোনটা কমন, এন্ড ইন্টেস্টাইনাল ভ্যারাইটি। ডিফিউজ ভ্যারাইটির প্রগনোসিস পুয়ার হয়, প্রগনোসিসটা ইউজুয়ালি খারাপ হয়। এটা আসতে পারে যে এরকম কুকেনবার্গ টিউমার কোন ধরনের ফিমেলদের কমন, প্রিমেনোপোজাল আর পোস্টমেনোপোজাল। তাহলে কাদের ক্ষেত্রে কমন? প্রিমেনোপোজাল হয়। ডিউরিং menstrual cycle we know that there is ovulation, there is ovarian cycle, so there is ovulation. During ovulation the ovarian surface become rough, so the tumor cell are implanted in the ovarian surface. That's why Kuchenberg tumor most common in the premenopausal women than postmenopausal women. এটা আপনাদের পরীক্ষা আসতে পারে। Among them, one of the most important factor for you as an exam is that what are the metabolic change occur in gastric outlet obstruction. Very very important. এই রিলেটেড আপনাদের অ্যানাটমি থেকে কোশ্চেন থাকতে পারে যে একটা পেশেন্ট হ্যাভিং দ্য CS stomach in the lower end of the stomach. So what treatment plan you are doing the lower partial or lower radical. So in your exam, most common question coming from your exam, what are the metabolic abnormality occur in gastric outlet obstruction. So আমরা এটাকে আমরা পিকচার আউট যদি করি, সাপোজ এটা ধরেন স্টোমাক, this is a growth that leads to gastric outlet obstruction, and this is the blood. Oh, sorry, and this is kidney. So দেখেন একটা পেশেন্ট যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়, so there is a formation of HCl, right? তাহলে HClটা কি হবে? হাইড্রোক্লোরিক এন্ড ক্লোরাইড আয়ন বের হয়ে যাবে, সাথে কি থাকে এখানে ওয়াটার। তাহলে দেখেন এই ক্লোরাইড আয়ন বের হয়ে যাওয়ার জন্য তার কি হবে? হাইপোক্লোরেমিয়া। ওকে, ওয়াটার বের হয়ে যাওয়ার জন্য তার ডিহাইড্রেশন ডিউ টু রিপিটেড ভমিটিং এর কারণে। বাট এই হাইড্রোজেন আয়ন বের হওয়ার কারণে কিন্তু তার অ্যালকালোসিস না। তাহলে এটা মেইন প্যাথোলজি কি মেটাবলিক অ্যালকালোসিসের? দেখেন আমরা জানি স্টোমাকের মেইন ফাংশনটা কি হচ্ছে? কাইল তৈরি করা। এখন দেখেন কাইল তৈরি হয়ে এই অ্যাসিডিক কাইল যখন ডিউডেনামে যাবে তখন কি হবে? প্যানকেটিক বাইকার্বনেট রিচ প্যানকেটিক সিক্রেশন হবে নিউট্রালাইজ করার জন্য। এখন দেখেন যার এখানেই অবস্ট্রাকশন, তাহলে এই যে স্টোমাকে আপনি খাচ্ছেন ওই কাইলগুলো তো নিচে যাচ্ছে না, তাহলে আমার বাইকার্বনেট রিচ প্যানকেটিক জুসও সিক্রেশন হচ্ছে না। তাহলে কি হবে? প্যানক্রিয়াস তো কন্টিনিউয়াসলি প্যানকেটিক জুস বাইকার্বনেট তৈরি হচ্ছে, এই বাইকার্বনেট তখন কি হবে? যেহেতু এখানে সিক্রেশন হচ্ছে না, দে গোস টু দ্য ব্লাড, সো বাইকার্বনেট লেভেলটা বেড়ে যাবে, এন্ড পেশেন্ট দ্যাট লিডস টু মেটাবলিক অ্যালকালোসিস। এখন দেখেন একটা পেশেন্টের যদি ব্লাডে বাইকার্বনেট লেভেল বেশি থাকে তাহলে ইউরিনটা কি হবে? অ্যালকালাইন ইউরিন হবে। তাহলে অ্যালকালাইন ইউরিন, তাহলে দিস আর দ্য প্রাইমারি। একটা পেশেন্টের যদি
গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়, দিস আর দ্য প্রাইমারি মেটাবলিক চেঞ্জেস দ্যাট অকার ইন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। কি কি দেখেন তাইলে, ক্লোরাইড বের হয়ে যাচ্ছে, হাইপোক্লোরিমিয়া, ওয়াটার যাচ্ছে, ডিহাইড্রেশন, বাইকার্বনেটটা ব্লাডে চলে যাচ্ছে, মেটাবলিক অ্যালকালোসিস, বাইকার্বনেট আবার যেহেতু অ্যালকালোসিস ইউরিন দিয়ে চলে যাচ্ছে, অ্যালকালাইন ইউরিন। এন্ড আমরা জানি এই বাইকার্বনেট যখন ইউরিন দিয়ে যায় সে একা যাইতে পারে না, সে সোডিয়ামকে নিয়ে যায়, দ্যাটস অলসো লিড টু hyponatremia. ওকে, দিস ইজ দ্য কমন থিং। এখন দেখেন এই পেশেন্টটা একটা বমি করতেছে তো করতেছে, আপনি কোনো আইভি ফ্লুইড দিচ্ছেন না, তাহলে পেশেন্ট কি হবে, ডিহাইড্রেটেড। যদি ডিহাইড্রেশন তাহলে থাকে তাহলে আমাদের ব্লাডে কি হবে, ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউমটা কমে যাবে, ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম বিকাম ডিক্রিজ। ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম যদি কমে যায় তাহলে আমাদের কিডনিতে কি হবে দেখেন, ডিক্রিজ রেনাল ব্লাড ফ্লো। এখন দেখেন কিডনির একটা মেকানিজম আছে, রেনাল ব্লাড ফ্লো যখন কমে যাবে তখন সেই এখানে কিডনিতে একটা রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটাকে অ্যাক্টিভেট করবে। এই মেকানিজমের ফাংশন কি, সে ওয়াটার, সোডিয়াম আর ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করবে আর হাইড্রোজেন আয়ন আর পটাশিয়ামটাকে সিক্রেট করে দিবে। তাহলে দেখেন এখানে ইম্পর্টেন্ট থিং দেখেন, এখন পেশেন্টের যদি আপনি ডিহাইড্রেশন কারেকশন না করেন তখন তার কিছু চেঞ্জ হবে, সেকেন্ডারি চেঞ্জ। এগুলো সেকেন্ডারি কেন বলতেছি, বিকজ দেয়ার ইজ এ অ্যাক্টিভেশন অফ রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। এই মেকানিজমটা অ্যাক্টিভেট হওয়ার জন্য এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি অ্যাবনর্মালিটি। কি কি হয় দেখেন, দেখেন যেহেতু এখানে সোডিয়াম অলরেডি হচ্ছে আবার সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, তাই তো কম্পেনসেট করার কথা, কিন্তু এখানে কম্পেনসেশন না হয়ে আমরা জানি ডিহাইড্রেশনে আমাদের পোস্টিরিয়র পিটিউটারি থেকে এডিএইচ অ্যান্টিডায়ারেটিক হরমোন রিলিজ হয়, যেটা কি করবে, শুধু ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে। তাহলে এখানে দেখেন কিছুটা ডাইলিউশনাল হাইপোনাইট্রেমিয়া হচ্ছে সেকেন্ডারিতে। তাহলে সেকেন্ডারিতেও আবার হাইপোনাইট্রেমিয়া হচ্ছে। দেখেন পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, কেন, ব্যালেন্স করার জন্য পটাশিয়াম বের হয়ে যাবে, দ্যাটস লিডস টু হাইপোক্যালেমিয়া। তাহলে পটাশিয়াম বের হচ্ছে কেন, ডিউ টু অ্যাকশন অফ দ্য অ্যালডোস্টেরন। এখন দেখেন বডির একটা হোমিওস্টেসিস আছে, যখন দেখবে যে সে ব্লাডে পটাশিয়াম লেভেল বিলো দিস নর্মাল রেঞ্জ হয়ে গেছে তখন সে কিন্তু পটাশিয়াম সিক্রেট করবে না টু মেনটেন হোমিওস্টেসিস, কারণ কি এর চেয়েও বেশি কমলে আস্তে আস্তে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করবে। দ্যাটস ওয়াই তারা কি করে, তখন পটাশিয়াম সিক্রেট না করে সে হাইড্রোজেন আয়ন সিক্রেশন শুরু করে, এটাকে বলে। দেখেন তাহলে এই যে মেটাবলিক অ্যালকালোসিসে হওয়ার কথা অ্যালকালাইন ইউরিন, কিন্তু পরে হয়ে যাচ্ছে কি অ্যাসিডিক ইউরিন, কারণ কি হাইড্রোজেন আয়নটা ইউরিন দিয়ে বের হচ্ছে, দেন লিডস টু প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া। সো দিস ইজ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষায় থাকবে ইন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন দেয়ার ইজ এ অ্যালকালাইন ইউরিন, ট্রু, ইনিশিয়ালি অ্যালকালাইন ইউরিন হবে, বাট যদি সেকেন্ডারি মেকানিজম অ্যাক্টিভ হয় রেনিন অ্যালজিওটেনসিন মেকানিজম, তখন হওয়ার কথা অ্যালকালাইন ইউরিন হয়ে যাচ্ছে অ্যাসিডিক ইউরিন, এটাকে বলি আমরা প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। তাহলে এটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষা আসবে। এ পেশেন্ট হ্যাভিং সিঙ্গেল ওয়েস্ট, এ পেশেন্ট হ্যাভিং গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, হুইচ ফ্লুইড ইজ আইডিয়াল টু গিভ দিস পেশেন্ট। তাহলে একটা পেশেন্টের দেখেন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, আপনি তো এনজি টিউব দিচ্ছেন, ডিকম্প্রেস করতেছেন, গুড। সেকেন্ড থিং কিন্তু আপনার মেইন চেঞ্জগুলো হচ্ছে ডিহাইড্রেশনের কারণে। তাহলে এই ডিহাইড্রেশনের জন্য আইডিয়াল ফ্লুইড কি, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন। ওকে, তাহলে এটা আপনাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যদি আপনারা বুঝেন, এখান থেকে এক দুইটা কোয়েশ্চেন কনফার্ম আপনারা পাবেন। ওকে, এরপর চলে আসেন, এটা অনেক সময় আসে, আমি মনে করি না খুব একটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ একটু অ্যাডভান্স লেভেলের, এটা ডিফিকাল্ট মনে রাখা, যে পোস্ট গ্যাস্ট্রিকটমি কমপ্লিকেশন কি কি হয়। পোস্ট গ্যাস্ট্রিকটমিতে কি দেখেন,
সাপোজ ধরেন আমাদের মেইন সি স্টোমাকে আমরা কি করি, স্টোমাকটা এখানে ডিস্টাল অংশটা কেটে ফেলি, এখানে গ্যাস্ট্রো জেজুনোস্টোমি করে দিই, তাই না? ওকে, সো পোস্ট গ্যাস্ট্রেক্টমি কমপ্লিকেশন আপনাদের পরীক্ষা আসে, আমাদের ফিজিওলজিতে আসছিল যে লেট কমপ্লিকেশন কি কি হয়। দেখেন একটা, দেখেন টোটাল গ্যাস্ট্রেক্টমি করলে আপনার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হবে, কারণ কি ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা রিলিজ হবে না, ভিটামিন বি12 অ্যাবজর্ব হবে না। বাট ইন পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টোমি মোস্ট কমন কি লেট কমপ্লিকেশন হবে মেটাবলিক বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। Why? We know that iron is absorbed in the duodenum. Mainly কিন্তু duodenum absorb হয়. So in the lower gastrectomy, lower partial gastrectomy and gastrojejunostomy, the ingested food goes to the jejunum without going to the duodenum. So patient in long term, patient develop iron deficiency anemia. Very very important, এটা পরীক্ষা আসবেই যে একটা পেশেন্টের after partial gastrectomy আর স্টোমাক সার্জারি যদি টোটাল আসে সেক্ষেত্রে ভিটামিন বি12 ফার্স্ট দিবেন, আর যদি বলে যে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি সো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। ওকে, ইজ ডিপেন্ড আপন দা কোশ্চেনের প্যাটার্নের উপর আপনি নির্ভর করবে যে আপনি আনসারটা কি হবে। ওকে, তাহলে এই জিনিসটা আসবে। এখন এখানে আপনাদের দুটো জিনিস ইম্পর্টেন্ট, দেখেন এটার কমপ্লিকেশন যেটা আপনাদের পরীক্ষা আসে, হোয়াট ইজ আর্লি ডাম্পিং, হোয়াট ইজ লেট ডাম্পিং। আর্লি ডাম্পিং কি, সাপোজ একজন পেশেন্টের স্টোমাক এখানে কেটে দিয়ে এখানে একটা বাইপাস করে দিলেন জেজুনামের সাথে। ওকে, রাইট? সো এখন এই ধরনের পেশেন্টগুলো আমরা কি বলি, এই ধরনের পেশেন্টগুলো যে বারে বারে অল্প করে খাবে। এখন পেশেন্টের সাপোজ কোথাও দাওয়াত ছিল, সে একদম বিরিয়ানি খেয়ে ফেললো, নান্নার বিরিয়ানি খেয়ে ফেললে কি হবে, দেখেন স্টোমাকে তো আর কারেন্ট তৈরি হইলো না, কারণ স্টোমাকের ফাংশনটা নাই, খাবারটা সরাসরি চলে যাবে জেজুনামে। যখন একটা ভাত যদি আপনি পানিতে রেখে দেন বা চাউল পানিতে রেখে দেন, কি হয় অনেকক্ষণ পরে দেখবেন এটা ফুলে গেছে, অনেক বড় হয়ে গেছে। সেরকম আপনি যখন রাইসটা খাচ্ছেন, যখন এটা জেজুনামে চলে যাবে, সেরকম সেই আরো ফ্লুইড নিয়ে আসবে ইন্টেস্টাইন থেকে। ফ্লুইড নিয়ে এসে সে, যেহেতু এটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, তখন সে কি আরো ফুলে যাবে এবং পেশেন্ট খাওয়ার পরে দেখবেন একটা লুজ মোশন হবে এবং পেশেন্ট হাইপোভলিমিক শকে যাবে। এটাকে বলে আর্লি ডাম্পিং। সো আর্লি ডাম্পিং অকার ডিউ টু হাইপোভলিমিয়া, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকবে, হাইপোভলিমিয়ার ফিচারগুলো পাবেন। আর লেট ডাম্পিং কি, সো এটা কিভাবে আমরা প্রিভেন্ট করবো, এই কারণে আমরা যাদের গ্যাস্ট্রিক সার্জারি বা বাইপাস সার্জারি হবে তাদেরকে বলবো অল্প করে বারে বারে খাইতে, অল্প করে বারে বারে খাইতে। এখন দেখেন লেট ডাম্পিং এটা কি, যে উনি দাওয়াত খাইলো না, কি করলো, 7-8টা মিষ্টি একসাথে খেয়ে ফেললো, সুগার। তাহলে কি হবে, যেহেতু তার এখানে কোনো স্পিংটারিক অ্যাকশন নাই, গ্লুকোজটা সরাসরি চলে যাবে ইন্টেস্টাইনে, এটা সরাসরি অ্যাবজর্ব হয়ে যাবে। আমরা জানি গ্লুকোজ যখন ব্লাডে বেড়ে যায়, এটা কি করে, ইনসুলিন, ইনসুলিন সিক্রেশন বাড়াই দিবে। ইনসুলিনের কাজ কি, সব গ্লুকোজকে সেলের ভিতরে ঢুকাই পারবে, পেশেন্টের দেখা হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করবে। এটা হচ্ছে লেট ডাম্পিং, মানে ইমিডিয়েট, নট ইমিডিয়েট আফটার ইটিং, ইউজুয়ালি 1.5 আওয়ার পরে এটা ডেভেলপ করে। সো আপনাদের পরীক্ষায় আসবে যে আর্লি ডাম্পিং কেন হয়, হাইপোভলিমিয়া। লেট ডাম্পিং কেন হয়, হাইপোগ্লাইসেমিয়া। আর্লি ডাম্পিং এ হাইপোভলিমিয়ার ফিচার পাবো, লেট ডাম্পিং এ হাইপোগ্লাইসেমিয়ার ফিচার পাবো। ওকে, সো নেক্সট টপিকস ইজ স্মল এন্ড লার্জ ইন্টেস্টাইন, দ্যাট ইজ colorectal, mainly colon, small and large intestine. So most common pathology in small and large intestine, that is common emergency, is intestinal obstruction. So sometimes in your exam some question comes from the intestinal obstruction, like what are the causes of intestinal obstruction in young or children, what are the causes of intestinal obstruction in adult, what are the causes of intestinal obstruction in neonate, what are the causes of intestinal obstruction in elderly patient. So rather than you are finding the cause of intestinal obstruction like interluminal, intermural, so in exam the question are more practical, that what are the causes in neonate, children, adult and elderly. So in neonate, most common causes are neonatal congenital anomaly, that means atresia, then neonatal volvulus,
then malrotation of the gut, duodenal atresia. These are the neonatal cause. But in case of children, the most common cause are, it may be hernia, it may be band and adhesion, it may be ascariasis. In case of adult, most common cause same as like as children, but in elderly patient, most common cause is malignancy, then other. So, the causes of intestinal obstruction, we divided it into two parts, that means dynamic and adynamic. Dynamic means where the intestinal peristalsis movement are present, and there is an obstruction in the intestine, and intestine try to overcome this obstruction by overactivation or over peristalsis. So, we divided it the causes of dynamic intestinal obstruction into interluminal, intramural and extramural. So, adynamic causes are paralytic ileus and pseudo-obstruction. So, in your exam, question come from the paralytic ileus. What are the causes of paralytic ileus? So, most common cause is hypokalemia or hyperkalemia. So, hyperkalemia both causes paralytic ileus. It also occur in uremia. It also occur in pancreatitis patient. So, these are the causes of paralytic ileus. So, what is the difference between the paralytic ileus and other causes of the intestinal obstruction like ascariasis, band adhesion? The difference is that during an attack in paralytic ileus, the bowel sound is absent, but in other type of intestinal obstruction, bowel sound is present. We know that the cardinal features of intestinal obstruction are abdominal pain, distension, vomiting and absolute constipation. But the difference is between the paralytic ileus and dynamic cause of intestinal obstruction is presence or absence of the bowel sound. So, this is important clue to differentiate the paralytic ileus from the others. So, we started from the congenital anomaly of the small intestine. The most common congenital anomaly is duodenal atresia. We know that we already told earlier that in the intestine it developed from the primitive tube. Initially it is like a tube-like structure. So, then there is a severe epithelial proliferation, rapid epithelial proliferation. Then this tube look like a cord-like structure. So, again there is a recanalization of this cord or tube. So, if this recanalization failed, they leads to duodenal atresia. And duodenal atresia, these are also important component for true pulse, most common in the Down syndrome patient. And these patients are present with villous vomiting. Why? Because these duodenal atresia develop below the major duodenal papilla. And we know that this type of children or esophageal atresia children present during pregnancy, the mother of this fetus present with polyhydramnios because patient cannot swallow the amniotic fluid. So, amniotic fluid is more in the uterus. So, patient mother complaining of polyhydramnios, and if we do a X-ray after birth, there is a double bubble sign. That means there is the air in the stomach and air in the duodenum, and there is obstruction over here. So, this is called double bubble sign. This is present in the duodenal atresia. So, I already mentioned earlier what are the criteria of the true diverticulum, that is Michel's diverticulum. We know that the Michel's diverticulum is the congenital diverticulum, and this diverticulum having all layer of the intestine, that is mucosa, submucosa, muscle and serosa. So, in the Michel's diverticulum, what are the causes of Michel's diverticulum? Due to failure of, this is the remnant of the vitalointestinal duct, and for the Michel's diverticulum, you know the rule of 2. That means it present in the 2% population, 2 inch length and 2 feet away from the ileocecal bulb or 60 centimeter, and usually it present first 2 years of life. So, this part of my lecture is very much important, that
that Meckel's diverticulum patient, how they present. It may be asymptomatic fasting, it may be present with bleeding, pararectal bleeding. Why? Because in the Meckel's diverticulum there is some ectopic tissue of parietal cell, pancreatic tissue, even the endometrial tissue. So, patient may present with pararectal bleeding, even patient may present with volvulus, patient may present with intussusception or obstruction. Always the Meckel's diverticulum mimic the appendicitis, very important thing. So, this is important for your exam regarding, it is related to the true and false. So, question coming that what are the features of Meckel's diverticulum, or following are the two regarding Meckel's diverticulum. But in Meckel's diverticulum, these. So, volvulus, I think volvulus, important thing is volvulus. What is volvulus? That means twisting of the bowel along its mesentery. Most common volvulus is sigmoid volvulus, most common. এটা আসতে পারে পরীক্ষা আপনাদের থেকে which is the common side of volvulus, that is sigmoid volvulus. Okay, it may occur in the cecum also. Testicular torsion or ovarian torsion also causes volvulus. So, volvulus may be occur in the solid organ, it may be occur in the hollow viscus. So, that means if the organ twisted along the axis, which ultimately cause, if more rotation occur, which ultimately causes vascular insufficiency, ultimately if not treated, gangrene and necrosis. So, intussusception, I think এটা আপনাদের পরীক্ষার জন্য important. What are the causes of intussusception in the children and adult? If intussusception occur in the children, patient may give history of respiratory tract infection or diarrhea, because in rotaviral diarrhea the Pierce passage of the intestinal hyperplasia. So, it looks like, we know that the Pierce passage is common in the ileum. So, if Pierce passage is hyperplastic, so there is some obstruction and there is a rapid peristalsis to relieve this obstruction. So, there is a invagination or telescoping of the proximal bowel to the distal. This is called intussusception. So, in case of children, the causes of intussusception is Pierce passage hyperplasia following diarrhea or respiratory tract infection. But if an adult present with intussusception in adult, the most common cause is tumor, either malignancy or lipoma or papilloma, anything. So, most common is tumor. এটা আপনাদের মনে রাখতে হবে এবং এখানে এই ধরনের পেশেন্টগুলো দেখা যায় রিকারেন্ট জেলি স্টুল নিয়ে আসে বা পারোরেক্টাল ডিসচার্জ নিয়ে আসতে পারে ডিউ মিউকোসাল গ্যাংগ্রিন আর ভাস্কুলারিটি ইম্পেয়ার্ড হয়ে। এটা পরীক্ষায় আপনাদের আসতে পারে যে মোস্ট কমন ভ্যারাইটি কোনটা, আইলিওসিক্যাল। মোস্ট কমন কোনটা, আইলিওসিক্যাল ইন্টারসাসেপশন। এটা কি কি হইতে পারে, আইলিওসিক্যাল হইতে পারে, আইলিওকোলিক অর আইলিওসিক্যাল, কোলোকোলিক হইতে পারে ইন্টারসাসেপ্টান, আবার স্মল ইন্টেস্টাইনাল হইতে পারে, আইলি আর জেজুনাল ইন্টারসাসেপশন হইতে পারে। দেন স্মল বায়োল ইনফেকশন, আই থিঙ্ক ইট ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইয়ার এক্সাম। দেন এটা পরীক্ষা আসতে পারে হোয়াট আর দ্য বিনাইন টিউমার অফ দ্য স্মল ইন্টেস্টাইন। দেখেন বিনাইন টিউমারের ভিতরে কি কি আছে, that are adenoma, lipoma, hemangioma and neurogenic tumor. And malignant tumor কি কি আছে, সরি, malignant tumor হচ্ছে একটা হচ্ছে adenoma, carcinoid tumor, lymphoma and GIST. These are the common tumor. But আমাদের পরীক্ষা আসছিল যেমন সিঙ্গেল বেস যে GIST ইন্টেস্টাইনাল কোন সেল থেকে অ্যারাইজ করে, তাহলে এটা আপনারা একটু লিখে রাখবেন, GIST অ্যারাইজ ফ্রম ইন্টারস্টিশিয়াল সেল অফ দ্য কাজল। এটা সিঙ্গেল বেস আমাদের সময় এক্সামে আসছিল। যেরকম হার্টের এসএ নোড আছে সেরকম ইন্টেস্টাইনে ইন্টারস্টিশিয়াল সেল অফ কাজল ইজ দ্য পেসমেকার সেল। দে এখান থেকে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয় এন্ড দে মেইনটেইন দ্য পেরিস্টালসিস। সো এটা আপনাদের পরীক্ষা আসতে পারে। লিম্ফোমা কোত্থেকে হইতে পারে, বি সেল বা টি সেল লিম্ফোমা হইতে পারে। কার্সিনয়েড টিউমারটা একটু ভালো জানতে হবে। সো আমরা কার্সিনয়েড টিউমার থেকে আসতে পারে যে ইন কার্সিনয়েড টিউমার হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য কার্সিনয়েড টিউমার। So carcinoid tumor is the neuroendocrine tumor and this is the low grade malignant tumor, and important thing is that they are positive for chromoganin. They are positive for chromoganin. They can
develop anywhere. The most common site is a small bowel, also in the appendix. Appendix এ সবচেয়ে কমন হয়, স্মল বাউলে হয়, ডিউডেনামে হইতে পারে, এন্ড এক্সট্রা ইন্টেস্টাইনাল হইতে পারে, যেমন লাংসে হইতে পারে, লিভারে হইতে পারে, এই সাইডে কার্সিনয়েড টিউমার হইতে পারে। এবং জানি হোয়াট ইজ কার্সিনয়েড সিনড্রোম। কার্সিনয়েড সিনড্রোম কি? আমরা জানি কার্সিনয়েড টিউমার যেহেতু এটা একটা নিউরোএন্ডোক্রাইন টিউমার, এখান থেকে সেরোটোনিন, হিস্টামিন এগুলো রিলিজ হয় ইফ দে গো টু দ্য সিস্টেমিক সার্কুলেশন। নর্মালি কিন্তু এটা সিস্টেমিক সার্কুলেশনে যাবে না, বিকজ সাপোজ ধরেন অ্যাপেন্ডিক্সে একটা কার্সিনয়েড টিউমার, ওখান থেকে যদি সেরোটোনিন, হিস্টামিন তৈরি হয়, কি হবে? সার্কুলেশন থেকে লিভারে যাবে। আর আমরা জানি লিভারে হ্যাভিং দেয়ার ইজ এ মাও এনজাইম। দিস মাও এনজাইম হিস্টামিন অর হাইড্রোক্সিট্রিপটামিন 2 হিয়া, মানে কি হাইড্রোক্সি ইন্ডেলো অ্যাসিটিক অ্যাসিড। সো এটা যদি সিস্টেমিক সার্কুলেশনে যায় তার কার্সিনয়েড সিনড্রোম হবে না। কার্সিনয়েড সিনড্রোমটা কি? দ্যাট মিনস ডিউরিং এ স্ট্রেসফুল কন্ডিশন বা সামটাইম পেশেন্ট ডেভেলপ ফ্লাশিং, হেডেক, ডায়রিয়া। কেন? যেহেতু হিস্টামিনটা সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। সো এ পেশেন্ট হ্যাভিং কার্সিনয়েড টিউমার with systemic manifestation, what does it indicate? Either it is carcinoid tumor with metastasis that escaping the portal circulation, or carcinoid tumor which is extraintestinal in origin, like a lung carcinoid tumor. So this causes carcinoid syndrome. Okay. So it is important that this is the low grade malignant tumor, neuroendocrine tumor, common site, and what are the substance released from the carcinoid tumor. Then appendix, you know that appendix, that sometimes the question come from what are the causes of the appendicitis in the children, that is lymphoid hyperplasia, and what are the causes of the appendicitis in the adult, that is fecally. And another question comes from the appendicitis, what worm which causes appendicitis. So এটা আপনাদের পরীক্ষা আসতে পারে, তাহলে সেটা কি? অক্সিউরিসিস ভার্মিকুলারিসিস। কি? অক্সিউরিসিস ইউরেসিস ভার্মিকুলারিস। ওকে, তাহলে এটা আপনাদের পরীক্ষা আসতে পারে। So you know that what are the clinical features of appendicitis. I don't want to mention more details about the features of appendicitis, like a symptom like periumbilical colicky pain, pain shifted to the right iliac portion, anorexia, nausea. And what are the signs? We know that the pointing sign, Robson sign, Schwarz sign, obturator sign. Sometimes if you are interested, you can read these topics, that what are the risk factors for perforation of the appendix, that is age, immunosuppression, diabetes mellitus, obstruction after pelvic surgery. So important thing, one question come from you these topics, what are the inflammatory bowel disease, and from the ulcerative colitis and Crohn's disease you get one question in your surgical pathology part. So the inflammatory bowel disease having two components, one is called ulcerative colitis and another is called Crohn's disease. In ulcerative colitis, the involved usually in the mucosa, it also may involve the submucosa, but in Crohn's disease it involves the whole layer, and it looks like, when you see in the microscopy, it looks like knife-like fissure. That means if this is mucosa, this is submucosa, this is muscle, this is serosa. That means if patient having a starting inflammation in the mucosa, then gradually this inflammation fall down if it crosses the layer. So in the serosa, the inflammation are minimum in the Crohn's disease. So if you see in the microscope, it look like a knife. This is called knife-like fissure. Okay. So location of the ulcerative colitis. Ulcerative colitis usually involve the rectum and commonly in the rectosigmoid junction, and also it involves the colon up to the cecum. But Crohn's disease involve from the oral cavity to the anus, anywhere, but most common site is the terminal ileum. The symptoms, so here as a patient with ulcerative colitis most commonly involve the rectosigmoid junction. So patient present with left iliac fossa pain and bloody diarrhea because it involves the mucosa. So there is a mucosal ulceration, mucosal shedding out and some bleeding.
So patient with bloody diarrhea and pain in the left iliac fossa. But in the Crohn's disease, I already mentioned earlier that it involved the terminal ileum. So patient present with right lower quadrant pain with non-bloody diarrhea, because there is a mural involvement, not a specific mucosal involvement. So if in the inflammation, if see in the microscope, in the ulcerative colitis, you get a cryptic abscess, but in the Crohn's disease, you get the granuloma. Very, very important. In the 40% cases, you get a granuloma in patient with the Crohn's disease. Very important. So in your exam, question come from what are the causes of granuloma. So Crohn's disease, you get a non-caseating granuloma. But in ulcerative colitis, you get a cryptic abscess. This is the differentiating point. So in the ulcerative colitis, you get a pseudopolyp. What is pseudopolyp? So we know that the colonic mucosa is lined by columnar epithelium. So if it is the colonic membrane, so these are the basement membrane and this is the epithelium. So this is the nucleus. So patient having a mucositis, mucosal involvement. So due to mucosal inflammation, some mucosa are lost and some are remain intact, some are lost. So when you cut the colon, when you see the mucosa, it seems to be a pseudopolyp, but it is not a polyp, it is a normal mucosal lining. But due to loss of surrounding mucosa, it looks like a polyp. That's why it is called pseudopolyp. If you do an X-ray, that is barium enema, you can get a lead pipe sign, but in the Crohn's disease, in gross appearance, you see the cobblestone appearance, creeping fat and string sign. So this is the X-ray finding. So if you see the in ulcerative colitis, the features of the large intestine, that is circulation, hostration, tinea coli are lost, and patient looks like a lead pipe appearance. So this is called lead pipe appearance. It is present in the ulcerative colitis, but in the Crohn's disease, terminal pilum, this is the terminal pilum, the part of the ileum. These are atretic or stenose or stricture, and the cecum is high up. This is called string sign. It is also found in the tuberculosis. So the complication of the ulcerative colitis, one of the most common complication is toxic megacolon, and ultimately it may impending to rupture. If ulcerative colitis present more than 10 years, it may turn into the malignancy, because we know that any chronic inflammation may lead to malignancy. Then another complication of the Crohn's disease is in the Crohn's disease, malabsorption, stone formation, fistula formation. Okay. So association in ulcerative colitis is associated with primary sclerosing cholangitis, but in the Crohn's disease it is associated with ankylosing spondylitis, sacroiliitis, migratory polyarthritis, erythema nodosum and uveitis. So smoking protect ulcerative colitis, but it increases the risk of the Crohn's disease. So the picture I already mentioned. An important thing is Hirschsprung disease. It is also called congenital megacolon. This is as the pathology is like as an achalasia cardia. Here also the ganglionic cell absent in the colon, usually common in the rectosigmoid junction. So in this segment, so if you see, this is the colon, okay, this is the normal colon, this is the distal colon. So here these are the aganglionic part. So no peristalsis here. So fecal matter come to this point, this disease segment become dilated and distal end is empty. So this is the constricted, dilated, again constricted. This is called transitional zone. So what is the difference between achalasia cardia and Hirschsprung disease? Here the disease segment is dilated, but in the achalasia cardia disease segment is constricted, normal segment is dilated. So this is the difference between the Hirschsprung disease and achalasia cardia. So Hirschsprung disease also common in the rectum and distal sigmoid colon. It is associated with Down syndrome, and also I mentioned earlier it is occur due to absence of ganglionic cell in the colon, that is Meissner's and myenteric plexus, and usually patient present with at birth delayed passage of the meconium. It may present with a chronic constipation or feature of intestinal obstruction.
So how can we diagnose it? By a rectal biopsy. That means suction biopsy. Why suction? We give a negative suction. If we take a punch biopsy, only mucosa is coming out. So if you give a suction, the submucosa is coming out. We know that the plexus is remaining in the submucosa and muscle core. That's why we take a suction biopsy. It is also common with a Down syndrome as duodenal atresia I mentioned earlier. So treatment, that means resection of the disease segment, ganglionic part and anastomosis. So colonic diverticulum, this is the false diverticulum, acquired diverticulum. You know that the colonic diverticulum is common in the colon. We already know that our small intestine having a layer of mucosa, submucosa, inner circular and outer longitudinal muscle layer, then serosal layer. But in the colonic diverticulum, why diverticulum common in the colon? Because in the colon there is there is muscle, inner mucosa, submucosa, then inner circular. There is no outer longitudinal layer. The outer longitudinal layer form a 3 band, that is tinea, we already know that, then serosa. So here the wall are become weak. That's why diverticulosis is common in the colon, usually in the left colon. Why? The pressure in the left colon is more than the right colon. That's why it occurs in the elderly patient, and it is also common those patients having a chronic constipation. And colonic diverticulum and diagnosis by CT scan of the colon, also by the double contrast enema. Angioedema, no need. Hereditary, I think this is not important for your exam. So this is very much important for your exam. What is colonic polyp? We know that the colonic polyp is a finger-like projection from the colonic mucosa. So the question coming from what are the type of the colonic polyp, what are the example of the inflammatory polyp, hyperplastic polyp, neoplastic polyp. This table is important for your exam. So colonic polyp, we already mentioned, this is the finger-like projection. So what are the type of colonic polyp? That is inflammatory, metaplastic, hamartomatous and neoplastic. So inflammatory polyp, we know that the pseudopolyp which occur in ulcerative colitis. Metaplastic polyp occur due to metaplasia or hyperplasia. And hematomatous, very very important. Hematomatous polyp found in 2 conditions. One is Peutz-Jeghers syndrome and another is juvenile polyp. These are the benign. Hematomatous now turn into the malignancy usually. Then neoplastic polyp, it is then divided into 3 groups. One is adenoma, adenocarcinoma and carcinoid tumor. Adenoma, that is benign, this may turn into the malignancy. Adenomatous polyp, 3 types, that is tubular, tubulovillous and villous. Among them, villous adenoma having more potential to turn into the malignancy. So in your exam there is single choice answer. Which polyp having more malignant potential? So villous adenoma. Koto percent? 60% malignant. Then tubulovillous, then tubulous adenoma, malignant potential. So more common is villous adenoma. Then adenocarcinoma te polyp hote pare carcinoid tumor karone. So this is very important. Carcinoma, adenoma, carcinoma sequence, I think this is not more important. So the question come from your exam, what are the gene responsible for colonic cancer or adenoma carcinoma? One is APC gene, KRAS gene, P53 gene. এই 3টা জিন যেরকম আপনারা ব্রেস্ট ক্যান্সারে BRCA1, BRCA2 মনে রাখেন, সেরকম কোলোনিক ক্যান্সারে কোন কোন জিন মিউটেশন হয়? ওয়ান ইজ APC, KRAS and P53, এটা মনে রাখতে হবে। এর ভিতরে which one is oncogenic জিন কোনটা আছে, দেন APC জিন কি ধরনের জিন, KRAS কিসের এক্সাম্পল, P53 কিসের এক্সাম্পল, এটা আপনারা একটু দেখে নেবেন আপনাদের প্যাথোলজি বই থেকে। ওকে, দেখেন এরপরে কারো যদি পলিপ থাকে আমরা কি করব, অকাল ব্লাড টেস্ট করব এন্ড কোলোনোস্কোপি করব। একটা পেশেন্টের পলিপ দেখে আপনার কখন আপনি সাসপেক্ট করবেন ইট মে বি ম্যালিগন্যান্ট, সেটা কিছু ক্রাইটেরিয়া আছে। একটা যে ইফ ইট ইজ সাইজ মোর দ্যান 2 সেন্টিমিটার, ইফ দ্য বেজ আর ওয়াইডেড, ইফ দে আর মাল্টিপল, দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর মোর বিনাইন
malignant, more chance of malignant polyp. In that case, we do a colonoscopy and take a biopsy or polypectomy and send it for histopathology. And another important thing for your exam is familial adenomatous polyposis. So in your exam, the question coming from that topic is that in FAP, as FAP is the autosomal dominant disorder, and it is, which gene is responsible? APC gene, adenomatous polyposis coli gene, that is present in the chromosome number 5. Usually এই ধরনের পেশেন্ট গুলো 100 to 1000 পলিপ নিয়ে প্রেজেন্ট করতে পারে, এবং ভেরি ইম্পর্টেন্ট দ্যাট 100% কেসে আফটার 40 years they turn into the malignancy. So এই কারণে কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে এরকম কোলোনিক পলিপ, এই কারণে আমরা তার বাচ্চারও যদি এরকম পারোরেক্টাল ব্লিডিং নিয়ে আসে, যদি আমরা দেখি যে মাল্টিপল পলিপ, আমরা 20 years এর প্রোফাইলেকটিক প্রোক্টোকোলেক্টমি করে আইলিও রেক্টাল বা আইলিও অ্যানাল অ্যানাস্টোমোসিস করি, যেটা কেন? টু প্রিভেন্ট দ্য প্রোফাইলেকটিক, টু প্রিভেন্ট দ্য ম্যালিগনেন্সি। সো এটা আপনাদের পরীক্ষা আসবে, এটা কি ধরনের ডিজিজ, কোন ক্রোমোজোমকে ধরে, এটা 100% ম্যালিগনেন্ট পটেনশিয়াল, এই জিনিসগুলো আপনাদের এক্সামে আসবে। এবং দুইটা টার্ম মনে রাখবেন যে কারো যদি ফ্যাপের সাথে ফাইব্রোম্যাটোসিস এন্ড অস্টিওমা থাকে বোনের, এটাকে বলি আমরা গার্ডেনার সিনড্রোম, অথবা ফ্যাপের সাথে যদি কারো সিএনএস টিউমার থাকে এটাকে বলি টার্কোস সিনড্রোম। ওকে, then important thing is juvenile polyp. We already mentioned in the juvenile polyp, this is a hematomatous polyp, and usually this patient present before the 5 years of age, and patient parents complaining you that there is a patient having a parorectal, children having a parorectal bleeding. Okay, so juvenile polyp, if the polyp is larger, if you are not treated, it may turn into the malignancy. And another thing is Peutz-Jeghers syndrome. It is also a this is the example of hematomatous polyp. এখানে দেখা যাবে পেশেন্টের মিউকোকিউটিনিয়াস জাংশনে মেলানোসাইট, মেলানিন ডিপোজিশন হয়, এটাকে বলি আমরা ফ্রিকলস। দেখেন, সরি, দিস ইজ ফ্রিকলস। দেখেন যে ঠোঁটে এরকম কালো কালো থাকবে, অ্যানোরেক্টাল, এটাকে বলে ফ্রিকলস, এবং এটা পিউটস-জেগার্স সিনড্রোমে হয়, হাইপার পিগমেন্টেশন হয়। এবং এই ধরনের পেশেন্টগুলো কি কি ক্যান্সার রিস্ক, এটা আপনাদের পরীক্ষা আসতে পারে। In Peutz-Jeghers syndrome, increased risks of colorectal, breast, and gynecological cancer in case of female. So our last topic, not last, there is another topic is stoma. So this is colorectal cancer, very important. So in your exam, the colorectal cancer, which most cancer and third most common cause of cancer-related death in the worldwide, and peak age is 60 to 70 years. So colorectal cancer, from this picture you may get one question, which is the common site for colorectal cancer. So you see that the common site is sigmoid colon, that common site is rectum, that is 38%, then sigmoid colon, then cecum. Okay, so for the symptom of the colorectal cancer, if it is the colonic colon, so colonic cancer symptoms are divided into the two groups. One is right colonic cancer, another is left colonic cancer. In the right colonic cancer, patient present with unexplained anemia, patient giving history of weakness, anemia, you pale, patient become pale, anemic, but there is no history of parorectal bleeding. Patient present with weakness and anemia in right-sided colonic cancer. But in the right-sided colonic cancer, patient don't have any features, usually features of intestinal obstruction. Why? Because we know the cecum is the only organ in our body, not only, is one of the most common organ in our body which having more wide than breadth, because cecum এর length হচ্ছে কত 6.6 সেন্টিমিটার আর ব্রেথ হচ্ছে 7 সেন্টিমিটার। তা দেখেন ব্রেথটা যদি বেশি হয় তাহলে আমাদের কোলনের মেইন ফাংশন কি? দে রিঅ্যাবজর্ব দ্য ওয়াটার or absorption of the water. We know that the content of the ileum is called effluent. When it is coming to the colon,
So they absorb the water, and when effluent go towards the left side, it becomes solidified, semi-solid, then it becomes solid, and ultimately they form the fecal matter in the descending colon and rectum. So in the cecum, the width is more than the length. Second thing, the content of the effluent content are semi-solid. So if there is a tumor over here, if they get small space, there is no features of obstruction develop. That's why in the right colonic cancer patient don't have an usually intestinal obstruction. But in the left colonic cancer, patient present with intestinal obstruction, patient present with parorectal bleeding. Why? Because if there is any tumor over this side, fecal matter is still become solid. So সলিড ম্যাটেরিয়াল যখন বাধা পাবে, ছোট্ট একটা বাধা পাইলেও তখন পেট ফুলে যাবে, তখন সেই ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করবে। এবং এখানে যে ব্লিডিংটা হয় ইউজুয়ালি এটা ফ্রেশ ব্লাড রেকটাম দিয়ে চলে আসে। বাট সিকামের যে ব্লিডিংটা হয় ইউজুয়ালি এখানে আমাদের যে ইনফ্লুয়েন্টগুলো এখানে প্যানকেটিক এনজাইম দে ডাইজেস্ট দ্য আরবিসি। দ্যাটস ওয়াই এক্ষেত্রে আপনি অকাল ব্লাড টেস্ট মানে যেখানে হিমোগ্লোবিন দেখলে আপনি বুঝতে পারবেন পজিটিভ, বাট এখানে পাওরেক্টাল ব্লিডিং ইউজুয়ালি নিয়ে প্রেজেন্ট করবে না। দ্যাটস ওয়াই সো in summary, right colonic cancer present usually asymptomatic, present with unexplained anemia and weakness. Left colonic cancer present with parorectal bleeding and intestinal obstruction. This is the most important part. So usually the treatment option in if the cancer in the ascending colon or cecum, we do a right hemicolectomy. So in your exam, important part, what are the structure you should care during right hemicolectomy? Three things. One thing is gonadal vessel, then ureter, then duodenum for the right side. For the left side, only gonadal vessel and ureter, left hemicolectomy. So what are the vessel you should ligate for right hemicolectomy? That is ileocolic artery, right colic if present, and right branch of the middle colic artery. If the cancer in the sphenic flexus, so we do extended right hemicolectomy. Or if it is splenic flexure tumor, we also do extended right hemicolectomy or left hemicolectomy. Okay. So question coming in your exam, in right hemicolectomy, what are the vessel ligated? So it should be learned from your anatomy. What are the branches of the superior mesenteric artery? What are the branches of the inferior mesenteric artery? And what are the vessels ligated before doing right or left hemicolectomy? So important thing is that what are the marker? How we diagnose the colonic malignancy, that is colonoscopy and biopsy. What tumor marker raised in the colonic cancer? The question may come out in your exam, that is carcinoembryonic antigen, that is increases in the colonic malignancy. And important things is that if patient having a fever or endocarditis, pain, fever, so you did a blood culture and you found there is a growth of the Streptococcus bovis. So you must do a colonoscopy to rule out the colonic malignancy, because in colonic malignancy in the blood culture you may get growth of the Streptococcus bovis. So this is our last topic, that is stoma. What is stoma? Well, stoma means exteriorization. It is an artificial opening in the colon or small intestine to divert the feces and fecal matter to the exterior. So স্টোমাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দেখেন স্টোমাগুলো দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফ্লাশিং আর একটা হতে পারে স্প্রাউটিং। ফ্লাশিং কখন করি আমরা? কোলনিক ক্ষেত্রে। কারণ কি, কোলনে আমরা জানি ফিকাল ম্যাটার গুলো সলিড, ওখানে কোনো প্যানকেটিক এনজাইম থাকে না। সো এখানে যদি ফ্লাশিং করি, যদি স্কিনটা একটু সয়েলড হয় তাহলে স্কিন এক্সক্রিয়েশন হবে না। বাট আইলিয়ামের ইফ্লুয়েন্ট গুলো আমরা বলছি এটা লিকুইড আর সেমি সলিড, এখানে প্যানকেটিক এনজাইম থাকে। সো এখানে যদি আমরা আইলিয়ামে যদি ফ্লাশিং করি স্কিন এক্সক্রিয়েশন হয়। দ্যাটস ওয়াই আমরা আইলিয়ামের ক্ষেত্রে স্পাউটিং করি। স্পাউটিং করলে কি সরাসরি স্টুলগুলো চলে যায়
কোলোস্টমি ব্যাগ বা আইলোস্টমি ব্যাগে চলে যায়। তাহলে আইলোস্টমি বা স্টোমা মে বি ফ্লাশিং, মে বি স্পাউটিং। আর কি হইতে পারে? ইট মে বি এন্ড আইলোস্টমি বা কোলোস্টমি অর লুপ হইতে পারে। ইট মে বি টেম্পোরারি হইতে পারে, এটা ইউজুয়ালি টেম্পোরারি, মে বি পারমানেন্ট। তো এই জিনিসগুলো আপনারা পড়তে হবে। ইউজুয়ালি আমরা টেম্পোরারি আইলোস্টমি করি টু রেজ দ্য ডিস্টাল সেগমেন্ট where we did a primary anastomosis in patient with acute intestinal obstruction. So স্টোমার ইউজুয়ালি দেখেন কমপ্লিকেশন কি হইতে পারে, দেখেন স্কিন ইরিটেশন, প্রোলাপস, রিট্রাকশন, ইসকেমিয়া, স্টেনোসিস, প্যারাস্টোমাল হার্নিয়া, ব্লিডিং এন্ড ফিস্টুলেশন। That's all from my lecture. So you give emphasis for your exam. I already mentioned earlier you did a more questions solved, that is from the EMRCS you did a single based answer, and you saw the last year question from available materials from the Genesis or Matrix or Impulse, what may be. So you should read in exam oriented question and exam oriented topics, not read A to Z, because every exam having some criteria or some topics. If you read from first to last, never your preparation is completed and you never been competent enough for your exam. So before going to exam, you did a more questions solve and discuss with your partner or friends, because it make your memory long term, and you share with your knowledge with your parents, friends and colleague, so it is long lasting. So if you have any question, you may ask in our Genesis website. I will try to give your answer. Okay, thank you very much.